আমার সুপ্রফুল। ফাহমিদা ফারিহা ফরিন। পর্ব 1 থেকে 10। ওই মেয়ে দ্বারা বলছি, আমি ভালো মতোই জানি কাজটা তোর। দ্বারা এই বলতে বলতে সাহেব সুব্রতার পেছনে দৌড়াতে থাকে। তাদের এসব কর্ম বাড়ির সকলের কাছেই পরিচিত, তাই তো কেউ জিজ্ঞেস করছে না ঘটনা কি, শুধু চুপচাপ দেখছে। দৌড়াদৌড়ির এক পর্যায়ে সুব্রতা ক্লান্ত হয়ে থেমে যায়। ঠিক তখনই সাহেব তার কান মলে ধরে। সুব্রতা ব্যথায় চেঁচিয়ে ওঠে, ছাড়ো আমাকে, আমি কিছু করিনি। এই বলে সাইরের থেকে নিজের কান ছাড়াতে ব্যস্ত হয়। সত্যি তুই কিছু করিসনি? তাহলে কি আমার নতুন শার্টে কোনো পেতনি এসে কালি লাগিয়ে গেছে? তা আমি কিভাবে জানবো কে করেছে? মুখটা খানিক কাচুমাচু করে উত্তর করে সুব্রতা। সাইর তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই সময় সাইরের দাদা সাজিদ আহমেদ জিজ্ঞাসা করে, কি দাদুভাই, আজকের কাহিনী কি? সাইর দাদার দিকে তাকিয়ে আবার সুব্রতার দিকে রাগী চোখে তাকায় আর বলতে শুরু করে, তোমাদের এই গুণধর নাতনি আবার আমার শার্ট নষ্ট করেছে। কালকেই নতুন কিনেছিলাম, অফিসের প্রথম দিন পরব বলে আজকে বের করে বিছানায় রেখে গোসলে গেছি, এসে দেখি শার্ট কালিতে ভরা। দাদা এসব শুনে কিছু বলবে তার আগেই সুব্রতা বলতে শুরু করে, যা করেছি বেশ করেছি। তুমিও তো সেদিন আমার নতুন জামাটায় জলরং লাগিয়ে দিয়েছিলা, তাই আমিও দিলাম। সুতবোধ। এসব শুনে সাইর বলে, তুই না এক্ষুনি বললি তুই কিছু করিসনি? দিন দিন মিথ্যা কথা বলা শিখছিস। আজ তোর কোনো ছাড় নাই। আব্বুরা অফিসের জন্য বের হবে একটু পর। তুই যেখান থেকে পারিস আমাকে শার্ট এনে দিবি। আমি আর কিছু জানি না। ততক্ষণে বাড়ির বাকি ছোট সদস্যগণ আর পুরুষগণ যার যার গন্তব্যে যাওয়ার জন্য তৈরি হয়ে ডাইনিংয়ে উপস্থিত হন। এসে এদের কাণ্ড দেখে আজকের কাহিনী কি জানতে চাইলে সাইরের দাদা শব্দে বলে। এসব শুনে ছোটরা হাসতে শুরু করে। আর সাইরের আব্বু শামীম আহমেদ বলেন, হয়েছে বাবা, এসব নিয়ে পরে ঝগড়া করিস। এখন জলদি তৈরি হয়ে আয়, নইলে অফিসের দেরি হয়ে যাবে। বাবাকে সম্মতি দিয়ে সুব্রতার দিকে একবার তাকিয়ে দ্রুত প্রস্থান করে সে। এবার তিনি সুব্রতাকে উদ্দেশ্য করে বলেন, সুব্রমা, তোমাকে তো বলেছিলাম ও কিছু বললে বা করলে আমায় বলবা। তুমি কিছু না বলে আবার প্রতিশোধ নিতে ওর শার্টে কালি কেন করেছ? আমাকে বললে কি আমি তাকে বকতাম না? আসলে বড় আব্বু সরি। এরপর থেকে তোমাকে বলবো সিউর। এবারের মতো ক্ষমা করে দাও। ইনোসেন্ট ফেস করে সুব্রতা কথাটি বলে। শামীম আহমেদ দীর্ঘশ্বাস ফেলেন। এসব আহমেদ ভিলায় নতুন কিছু না। যৌথ পরিবার হওয়ায় এসব ছোট ছোট খুনসুটি এই পরিবারে খুবই সাধারণ একটি বিষয় পরিণত হয়েছে। সাজিদ আহমেদের বাবার থেকে পাওয়া জমিতে তিনি দোতলা বিশিষ্ট বাড়িটি তৈরি করেন। বাড়ির একপাশে বেশ কিছু প্রকারের ফুল, ফল ও সবজির সমন্বয়ে ছোট্ট একটি বাগান করা আছে। অন্য পাশে রয়েছে একটি ছোট্ট সুইমিং পুল। যদিও এটাকে সুইমিং পুল বলার থেকে পুকুর বলা বেশি ভালো হবে। বাড়ির প্রধান ফটক থেকে বাড়ির দরজা পর্যন্ত রাস্তাটুকু ইট দিয়ে বাঁধানো আছে। গ্যারেজে বর্তমানে 2টি কার ও 2টি বাইকের অবস্থান রয়েছে। বাড়ির নিচতলায় একটি রান্নাঘর, 4টি বেডরুম, বাড়ির বড়দের জন্য ও একটি গেস্ট রুম রয়েছে। উপরের তলায় 5টি বেডরুম, বাড়ির ছোটদের জন্য ও একটি লাইব্রেরি কক্ষ রয়েছে। ছাদে একটি স্টোর রুম ও একটি চিলেকোঠার ঘর রয়েছে, যেখানে ছোটরা বৃষ্টির দিনে বৃষ্টি উপভোগ করে বা গল্প গুজব করে সময় কাটায়। সাজিদ আহমেদের স্ত্রী মায়া আহমেদ কিছু বছর আগে গত হয়েছেন। তাদের 3 ছেলে। বড় ছেলে শামীম আহমেদ, তার স্ত্রী মমতা আহমেদ। তাদের একমাত্র ছেলে আহনাফ আহমেদ সায়ের। বয়স 24-এর ঘরে। এই বছর পড়ালেখা শেষ করে পারিবারিক ব্যবসায় যোগ দেওয়ার চিন্তা করেছে। মেজ ছেলে শরীফ আহমেদ, তার স্ত্রী মিথিলা আহমেদ। তার এক ছেলে আদনান আহমেদ শুভ, সাইরের থেকে 1.5 বছরের ছোট। সে এখন MBA করছে এবং এক মেয়ে আহিয়া আহমেদ সুব্রতা, বয়স 19-এর ঘরে। সে BSc প্রথম বর্ষে পড়ালেখা করছে। ছোট ছেলে শাহিন আহমেদ, তার স্ত্রী মারিসা আহমেদ। তাদেরও 2 সন্তান। ছেলে আবরার আহমেদ সাবিত, HSC প্রথম বর্ষের ছাত্র ও মেয়ে আরিশা আহমেদ সারা ক্লাস 10-এ পড়ে। বাড়ির বড়রা ধর্মকর্মের বিষয়ে ভীষণ সচেতন। তাই তো বাচ্চাদের ছোট থেকে 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দিয়েছেন। তাছাড়া হারাম হালাল সম্পর্কে তাদের জ্ঞান দেওয়া হয়েছে ছোটবেলা থেকেই। ফলস্বরূপ এই পাপের যুগে এসেও তারা কোনো হারাম সম্পর্কে জড়ায়নি কিংবা বিপরীত লিঙ্গের কোনো বন্ধু নেই তাদের। পরিচয় পর্ব শেষ হতে হতে সাইর তৈরি হয়ে নিচে নেমে আসে। তাকে দেখে সুব্রতা মুখ বাঁকায়। সাইর তাতে কোনো ভ্রুক্ষেপ করে না। সকলে ডাইনিং টেবিলে বসলে বাড়ির বউরা সকলকে নাস্তা তুলে দেয়। খাওয়া শেষে যে যার গন্তব্যে রওনা হয়। তারা যাওয়ার পর মিথিলা আহমেদ সুব্রতাকে বলে, তুই আবার কেন ছেলেটার পিছে লাগতে গেলি বলতো?
সে আগে আমার জামা নষ্ট করেছে, আমার কোনো দোষ নাই। সে তো এমনিতেই এমন করেনি, নিশ্চয়ই তুই কিছু করেছিলি। হ্যাঁ হ্যাঁ, এখন তো সব দোষ আমার। তোমার ছেলে সোনার টুকরা। হুহ। তাদের কথোপকথনের মাঝে মমতা আহমেদ বলেন, আহমেদও, শুভ্রকে বকছিস কেন? বাচ্চারা একটু ঝগড়াঝাটি করেই ওসব ধরতে নেই। তারপর শুভ্র তাকে উদ্দেশ্য করে বলে, আজ ক্লাস নাই মা তোর? না বড় আম্মু, আজকে ক্লাস নাই, কিছুদিন পর পরীক্ষা আছে। আচ্ছা, ঘরে গিয়ে পড় তাহলে। সুব্রতা তার ঘরের দিকে চলে যায়। মহিলারা রান্নাঘরের দিকে যায় আর সাজিদ আহমেদ তার ঘরে বিশ্রাম নিতে চলে গেছেন খাওয়া দাওয়া শেষেই। সুব্রতা ঘরে এসে দেখে তার কলিজার বান্ধবী রাহার 20টা মিসড কল উঠে আছে তার ফোনে। এসব দেখে সে কল করতে নিবে, তখনই আবার ফোন বেজে উঠলে সে কল রিসিভ করে। ওপাশ থেকে বলতে শোনা যায়, তুই বেডি কল কেন তুলছ না? সেই তখন থেকে কল দিতাছি, এখন তোমার কল ধরার সময় হইল। কি করতাছিলা এতক্ষণ? আর কি শুনতাছি এসব? কদিন পর নাকি পরীক্ষা? আমার তো কিছুই পড়া হয়নি। কিচ্ছু পারবো না আমি। কি করব দোস্ত? কিছু কস না কেন? তুই চুপলে না আমি কিছু বলার সুযোগ পাবো? কল রিসিভ করার পর থেকেই তো নিজের ভাঙা ক্যাসেট চালু করে দিয়েছিস। আমাকে বলার সুযোগ তো দিবি নাকি? এবার তো চুপে আছি। এখন সলিউশন দে, নইলে আমি পাক্কা ফেল, এবার কেউ ঠেকাইতে পারবো না। আচ্ছা টেনশন বাদ দে, আমি গুরুত্বপূর্ণ টপিকগুলা নোট করে ছবি দিচ্ছি। ওগুলা পর ইনশা আল্লাহ ভালো হবে পরীক্ষা। থানকুনি পাত্তা দোস্ত, তুই আছস বলেই আমি এতগুলা বছর পরীক্ষায় পাশ করতে পারছি। হয়েছে ম্যাডাম, এখন ফুটেজ না খেয়ে পড়তে বসেন। পরে পরীক্ষাতে না পারলে আমি কিন্তু দেখাবো না বলে রাখলাম। ওকে দোস্ত, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। কথা শেষ করে সুব্রতা নিজেও পড়তে বসে। রাহা ওর একমাত্র কলেজের বেস্ট ফ্রেন্ড। সেই প্রাইমারি স্কুল থেকে দুজনের বন্ধুত্ব। হাই স্কুল, কলেজ এবং সৌভাগ্যক্রমে ভার্সিটিতেও তারা একই জায়গায় চান্স পেয়েছে। তাদের একে অন্যের পরিবারের সাথেও বেশ ঘনিষ্ঠতা। রাহা একক পরিবারের সন্তান, তবে তার বাড়িতেও ধর্মকর্মকে বেশ প্রাধান্য দেওয়া হয়। আর সেটাই হয়তো তাদের বন্ধুত্ব এত মজবুত হওয়ার আসল কারণ। সন্ধ্যায় সুব্রতা, সাবিতা আর সাবাত সোফায় বসে টিভি দেখছে। বাড়ির মহিলারা গল্প গুজবে ব্যস্ত। সাজিদ আহমেদ একটু অসুস্থ থাকায় তার ঘরে শুয়ে আছেন। তখনই বাড়ির গেটে বাড়ির বড় 3 পুরুষ ও সাথে সাইরের আগমন ঘটে। তারা এসে বিপরীত দিকের সোফায় বসে। সুব্রতা ও সারা তাদের জন্য শরবত আনতে রান্নাঘরে যায়। বাড়ির মহিলারাও রাতের খাবার বানাতে রান্নাঘরে চলে যান। সাবিত সাইরের উদ্দেশ্যে প্রশ্ন করে, শুভ ভাই কখন আসবে বড় ভাইয়া? কালকেই তো গেল ট্যুরে, 2 দিন থেকে পরশু চলে আসবে। তখনই শরীফ আহমেদ সাবিতকে বলেন, শুভ ভাইকে খুব বেশি মনে পড়লে কল করে কথা বলেন নাও। কল দিয়েছিলাম কিন্তু কল যাচ্ছে না। পাহাড়ি এলাকায় আছে, হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না। আচ্ছা, পরশুদিনই তো চলে আসবে, মন খারাপ করো না। মেজো আব্বু। তাদের কথার মাঝেই সুব্রতা আর সারা শরবত নিয়ে হাজির হয়। শরবত শেষে যে যার ঘরে পোশাক পরিবর্তন করতে চলে যান। সাই নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে। অফিসের প্রথম দিনটা বেশ ভালোই কেটেছে তার। এসব ভাবনার মাঝেই তার ফোনের শুভর কল আসে। কল রিসিভ করলে ওপাশ থেকে ভেসে আসে শুভর কণ্ঠ। আসসালামু আলাইকুম ভাই। ও আলাইকুমুসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আর অফিসের প্রথম দিন কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তোকে অনেক মিস করছে। অফিসের প্রথম দিন ভালোই কাটলো। আব্বুরা সব কাজ বুঝিয়ে দিল। প্রথম দিন তো তাই চাপ মুক্ত ছিলাম। কথা বলতে বলতেই সে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সোফায় বসে শুভকে বলে, সাবিত তোকে কল দিয়েছে, হয়তো নেটওয়ার্ক ছিল না তোর ওখানে। এখন কথা বলেনি। ওরে ফোনটা দাও। সায়ের সাবিতের দিকে ফোন বাড়ালে সে তা নিয়ে কথা বলতে থাকে। একে একে সকলে টুকটাক কথা বলে ফোনটা সায়েরকে দেয়। সে শুভকে বলে, আচ্ছা সাবধানে থাক, নিজের খেয়াল রাখবি। আমরা তোর ফেরার পথ চেয়ে বসে আছি কিন্তু। আল্লাহ হাফিজ। আচ্ছা ভাইজু হুকুম, তোমরাও ভালো থেকো। আল্লাহ হাফিজ। তাদের কথা শেষ হলে সায়ের সারা আর সাবিতের সাথে লেখাপড়ার বিষয়েও কথা বলতে থাকে। এর মধ্যে সুব্রতার রান্নাঘর থেকে কিছু পাকোড়া ও চা নিয়ে এসে টি টেবিলের উপর রাখে। তাকে দেখে সাই জিজ্ঞাসা করে, তোর পরীক্ষা কখন থেকে শুরু? এই তো 1 সপ্তাহ পর থেকে। প্রিপারেশন কেমন নিচ্ছিস? কোনো দরকারে বা কিছু বুঝতে না পারলে আমাকে বলবি। আলহামদুলিল্লাহ, ভালোই নিচ্ছি প্রিপারেশন। কিন্তু আমি না বুঝলে তোমাকে বলে কি হবে? তুমি তো ব্যবসায় বিভাগের ছাত্র ছিলা, আর আমি জৈব রসায়নের ছাত্রী। তাহলে আমার কিছু বন্ধু আছে যারা জৈব রসায়নের ছাত্র ছিল।
তাদের থেকে সলভ করে নিয়ে তোরে বোঝাবো। কোনো সমস্যা? না না, আমি তো শুধু জিজ্ঞেস করলাম, হিহিহি। আচ্ছা। আহমেদ ভিলার সব বাচ্চারাই মেধাবী। তবে সাইর পরিবারের বড় সন্তান হওয়ায় সে মেধাবীর সাথে সাথে ভীষণ দায়িত্বপরায়ণ। তার তুলনায় শুভ একটু বেশি চঞ্চল। সে খুব কমই সিরিয়াস মুডে থাকে। আবার যখন সে সিরিয়াস মুডে থাকে তখন নিশ্চয় কোনো সাংঘাতিক সিরিয়াস কিছু ঘটে থাকে। তবে তার চেয়েও বেশি চঞ্চল ও ছটফটে বাড়ির সবচেয়ে ছোট 3 সদস্য। তারা সারাদিন হইহুল্লোড়, হাসি, তামাশা ও খেলাধুলা, গল্প গুজবে বাড়িটি মাতিয়ে রাখে। এই নিয়ে বাড়ির বড়রাও বেশ আনন্দিত। বাচ্চারা খেলবে, হইহুল্লোড় করবে, তবেই না একটি বাড়ির শোভা বৃদ্ধি পাবে। তাদের কথার মধ্যে বড়রা সোফায় এসে বসে টুকটাক গল্প গুজবে মত্ত হয়। রাতের খাবার তৈরি হলে খাবার খেয়ে যে যা ঘরে গিয়ে এশার নামাজ আদায় করে শুয়ে পড়ে। সাইর নামাজ শেষে অফিসের আজকে যে ফাইলগুলো স্টাফদের করতে দিয়েছিল সেগুলোর ইমেইল চেক করতে শুরু করে। এদিকে সুব্রতাও নামাজ শেষে পড়তে বসে আবার। প্রায় 11:00টার দিচ্ছ সে কফি বানাতে ঘর থেকে বের হয়। ঠিক তখনই দেখে সাইরও খালি জগ হাতে ঘর থেকে বের হচ্ছে। সুব্রতাকে দেখে সে জিজ্ঞেস করে, কি রে, এখনো ঘুমাসনি? না, আসলে কিছুদিন পর পরীক্ষা, তো তাই পড়ছিলাম। এখন নিচে কফি বানাতে যাচ্ছি। তুমি কেন জেগে আছো? ওই তো অফিসের স্টাফদের ইমেইলগুলা চেক করছিলাম। পানি খেতে গিয়ে দেখি জগ খালি, তাই পানি আনতে নিচে যাচ্ছি। কিন্তু বেশি রাত জেগে পড়া ঠিক না। এখন আর কফি খেতে হবে না, গিয়ে ঘুমা। ফজরের নামাজের পর আবার পড়তে বসেস? আচ্ছা ভাইয়া। সে আবার নিজের ঘরে গিয়ে বই খাতা গুছিয়ে রেখে লাইট অফ করে শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। অপরদিকে সাইর নিচ থেকে জগে পানি এনে পানি খেয়ে ল্যাপটপ বন্ধ করে লাইট অফ করে শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মাঝে সেও ঘুমিয়ে পড়ে। আহমেদ ভিলার বাচ্চাগুলো এমনই। এই ঝগড়া হলো তো এই গলায় গলায় ভাব। একে অন্যের প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকে তারা। বাড়ির 3 জায়ের মধ্যেও বেশ মিল। প্রথম দেখায় কেউ বুঝবে না তারা যে নিজের বোন নয় বরং যা। অনেকেই প্রথম সাক্ষাতে তাদের আপন বোন ভেবে বসে। তারাও বিষয়টা উপভোগ করেন। হয়তো তাদের এই একতার জন্যই পরিবারটা আজও একই সুতোয় বেঁধে আছে। নইলে বর্তমান সময়ে এমন পরিবারের দেখা মেলা ভীষণই দুর্লভ। তাছাড়া মায়েরই পরিবার গঠনের ভিত্তি। তাদের থেকেই সন্তানরা শিক্ষা লাভ করে। তারা সুশিক্ষিত হলে পরিবার এমনই সুন্দরভাবে গড়ে ওঠে। এই বিষয়টিতে সাজিদ আহমেদও তার 3 মেয়ের মতো বৌমার উপর ভীষণ প্রসন্ন। তিনি তো চান যেন তার পরিবার কখনো ভেঙে না পড়ুক, বরং প্রতিটি সদস্য একে অন্যের সুখে দুঃখে এমনভাবেই পাশে থাকুক। 2 দিন পর বিকাল 3টার সময় রাহা আহমেদ ভিলায় আসে। তাকে দেখে বাড়ির সবাই খুবই খুশি হয়। শুভ বলে, কি রে পাটকাঠি, আজ কি মনে করে এই বাড়িমুখ হইলি? তার কথা শুনে রাহা রেগে বলে, শুভ ভাই, তোমাকে না কতবার বলেছি আমাকে এই নামে ডাকবা না। তাও কেন আবার এই নামে ডাকছো? ওহো, তো তুই কি এমন মহারানী হরিশ্চন্দ্র দাস যে তোর কথা আমার শোনা লাগবে রে? তার এমন কথা শুনে সারা জিজ্ঞেস করে, শুভ ভাই, মহারানী হরিশ্চন্দ্র দাস কিভাবে হয়? হয় না না। সারা মাথা ডানে বায়ে ঝাঁকিয়ে উত্তর করে যে হয় না। তখন শুভ ওর মাথায় টোকা দিয়ে বলে, গাধি, হয় না বলেই তো বললাম। এই পাটকাঠি কি মহারানী নাকি যে মহারানী ভিক্টোরিয়া বলবো ওকে? ওদের কথার মাঝে মারিসা আহমেদ নাস্তার ট্রে নিয়ে আসেন বাচ্চাদের জন্য। এদের কাহিনী দেখে তিনি শুভকে বলেন, আহ শুভ, কি শুরু করলি বলতো? মেয়েটা কেবল আসল আর তুই ওর পিছে পড়ে গেলি। তারপর তিনি রাহার উদ্দেশ্যে বলেন, তুই ওসবে কান্দিস না তো মা। আর আজ কিন্তু রাতের খাবার খেয়ে বাড়ি ফিরবি বলে দিলাম। সাইর তোকে বাসায় রেখে আসবে রাতে। না গো ছোট মামুনি, আজকে খাওয়ার সময় নাই। দাদু বাড়ি যাইতে হবে, তাই আব্বু 4টার মধ্যে বাড়ি ফিরতে বলেছে। তোদের না পরের সপ্তাহে পরীক্ষা শুরু। এখন দাদু বাড়ি যাবি যে? হ্যাঁ। বড় আব্বু সব চাচা ফুফুদের ডেকেছে। কোন একটা জমি নিয়ে যেন ঝামেলা হয়েছে। তো আব্বু বলল অনেকদিন গ্রামে যায়নি, তো সবাই মিলে যাই। ঘুরে আসাও হবে, আবার ঝামেলাও মিটিয়ে নেওয়া যাবে। 2 দিন পরই চলে আসবো। আমার কাছে কিছু নোট নাই, ওগুলোই নিতে আসলাম শুভ্র থেকে। আচ্ছা, এখন নাস্তা কর। এই বলে তিনি চলে যান। রাহাও সকলের সাথে গল্প করতে করতে নাস্তা শেষ করে। নাস্তা শেষে সুব্রতার থেকে নোটগুলো নিয়ে সে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পার হয় 2 সপ্তাহ। সুব্রতার আর 3টা পরীক্ষা বাকি আছে। সকলে ডাইনিং এ বসে আছে রাতের খাবার খাওয়ার জন্য। বাড়ির কর্তৃগণ খাবার এনে সকলকে তুলে দেয়। এর মাঝেই হঠাৎ মিথিলা আহমেদ বলেন, একটা কথা বলতে চাইছিলাম। তার কথা শুনে সকলে তার দিকে তাকায়। সাজিদ আহমেদ কথাটি কি জানতে চাইলে তিনি আবার বলেন,
আমার বড় ভাইয়ের মেয়ে আছেন না নুরি, সামনের শুক্রবার তার বিয়ের তারিখ ঠিক হয়েছে। তো ভাইয়া আমাদের সকলকে কমপক্ষে বিয়ের 3 দিন আগে সেখানে যেতে বলেছে। তার কথা শুনে সকলেই খুশি হন। তবে হঠাৎ সুব্রতা বলে ওঠে, এটা কোনো কথা হলো? আমার পরীক্ষা তো বৃহস্পতিবার শেষ, কিভাবে 3 দিন আগে যাব? তার কথায় সকলের টনক নড়ে। এবার শাহিন আহমেদ বলেন, হ্যাঁ তো ভাবি, তাহলে তো 3 দিন আগে যাওয়া যাচ্ছে না। সকলেই হতাশ হন। তখন আবার সাইর বলে, আমিও যেতে পারবো না বৃহস্পতিবারের আগে। ওই দিন তো আমাদের নতুন প্রজেক্টের মিটিং আছে, যেটা আমি হ্যান্ডেল করছি। তোমরা কি ভুলে গেছো তা? তখন শামীম আহমেদ বলেন, হ্যাঁ তো, এই দিক তো মনেই ছিল না আমার। তাহলে তো হচ্ছে না। তারপর হঠাৎ কি মনে করে যেন বলেন, শুক্রবার পরীক্ষা আছে আর সাইরের মিটিং। আপাতত আমাদের 3 ভাইয়ের অফিসে তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নাই। এক কাজ করলে কেমন হয়? তার কথায় সবাই জানতে চায় কি কাজ। তিনি বলেন, আমরা সবাই নাহ বুধবার বিকালে যাই। সাইর আর শুক্রবার বৃহস্পতিবার চলে যাবে। একদিনেরই তো ব্যাপার। তার সিদ্ধান্ত সবার মনোপুত হয়। সবার মতামত জেনে সেই সিদ্ধান্তই নেওয়া হয় যে তারা সকলে বুধবার বাড়ির একটি গাড়ি নিয়ে যাবেন। পরের দিন সাইর সুব্রতাকে নিয়ে অন্য গাড়িটি করে রওনা দিবে। আজ বুধবার। বাড়ির সকলে তৈরি হচ্ছে সুব্রতার মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কর্তৃগণ সুব্রতাকে বুঝিয়ে দিচ্ছে সবকিছু। মমতা আহমেদ বলেন, শুভ্র মা, খবরদার কিছু রান্না করতে যাবি না। রান্না করা আছে যে খাবারগুলো, ওগুলো গরম করে খেয়ে নিবি দুজনে। আচ্ছা বড় আম্মু, চিন্তা করো না। মিথিলা আহমেদ বলেন, সাইরকে রাতে আর কাল ভোরে খাবার গরম করে দিবি, কফি চাইলে বানিয়ে দিবি, আর একদম ছেলেটাকে জ্বালাবি না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মা, বুঝেছি, তোমাদের ছেলেকে নবাবী খাতির করা লাগবে। তার কথায় মারিসা আহমেদ বলেন, হয়েছে মা, দুষ্টুমি ছাড়। নিজেদের খেয়াল রাখবি দুজনে। আচ্ছা। আরও কিছু কথা বলে তারা যাত্রা শুরু করে। আর সুব্রতা বাড়িতে এসে দরজা লাগিয়ে দেয়। সাইর অফিসে রাতে আসবে। রাতে সাইর বাড়িতে এসে দেখে সুব্রতা সোফায় বসে টিভি দেখছে। তার পাশে গিয়ে দাঁড়ালে সুব্রতা তাকে খেয়াল করে দেখে যে সে ভ্রুজগুলো কুঞ্চিত করে তার দিকে তাকিয়ে আছে। এমনটা দেখে সে একবার নিজেকে দেখে নেয় এবং মনে মনে বলে, না, সবই তো ঠিক আছে। এই বেডায় এমনে চেয়ে আছে কেন? সে সাইরকে জিজ্ঞাসা করে, ভাইয়া এমনভাবে তাকিয়ে আছো কেন? দেখছি বুঝলি। সে আমতা আমতা করে বলে, কি দুধ দেখছো? হিরে এমনে কথা বলছিস কেন? তোতলা হয়ে গেলি নাকি? আমি তো একটা পরা চুন্নি দেখছি বুঝলি, যার কিনা কাল পরীক্ষা আর আজ সে আয়েশ করে বসে বসে টিভিতে কার্টুন দেখছে। 19 বছরের মেয়ে বাচ্চাদের মতো কার্টুন দেখে কি হবে এই সমাজের? এসব মেয়েরাই পরে মা হয়ে নিজের বাচ্চাদের চকলেট চিপস চুরি করে খায়। সাইরের এমন কথা শুনে সুব্রতা রেগে যায়। সে বলে, প্রথমত, আমি একটু আগেই পড়া শেষ করে নামলাম। তুমি আসছো না দেখে টিভি অন করলাম, মিনিট 10 হলো। দ্বিতীয়ত, কোথায় লেখা আছে যে কার্টুন শুধু বাচ্চারা দেখে? আর শেষ কথা, আমার জামাই কিপটে হবে না বুঝছো? যে বাচ্চাদের জন্য চকলেট আনবে কিন্তু বাচ্চার মায়ের জন্য আনবে না, উল্টো আমার জন্য বেশি আনবে। তো বাচ্চাদের চকলেট চুরি করে খাওয়ার মতো পরিস্থিতি হবে না কখনো। বুঝলা? হ্যাঁ, বুঝলাম। আর সাথে এটাও বুঝলাম তুই দিনকে দিন বেলাজ হচ্ছিস। কেমনে বড় ভাইয়ের সামনে জামাই জামাই করছিস বেহাবেদি? তার কথা শুনে আবার সুব্রতা থতমত খেয়ে যায়। সে তো শুধু তার কথার উত্তর দিল আর এই লোক তাকে বেহা বানিয়ে দিল। দেখো ভাইয়া, আমি শুধুমাত্র তোমার কথাগুলোর উত্তর দিলাম, এতে তুমি আমাকে বেহা বলতে পার না কিন্তু। হয়েছে বইনার পেঁচাল পারিস না। যা খাবার গরম কর, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। বলে সুব্রতার রান্নাঘরের দিকে ও সাইর তার বেডরুমের দিকে চলে যায়। সাইর ফ্রেশ হয়ে এসে দেখে সুব্রতা খাবারগুলো দুটি প্লেটে সাজাচ্ছে। সুব্রতা খেয়াল করে সাইর দাঁড়িয়ে আছে, তাই তার প্লেট তার জন্য বরাদ্দকৃত জায়গায় রেখে নিজের প্লেট নিয়ে নিজের জন্য বরাদ্দকৃত জায়গায় বসে পড়ে। দুজনে আর কোনো কথা না বলে খাওয়া শেষ করে যে যার ঘরে চলে যায়। রাতে মমতা আহমেদ সুব্রতাকে কল দিয়ে খোঁজখবর নেন। অপরদিকে শুভ সাইরকে কল দিয়ে কথা বলে নেয়। পরের দিন সুব্রতার পরীক্ষা শেষ হলে সে বাড়ি ফিরে এসে নিজের জিনিসপত্র গুছিয়ে রাখে। সাইরকে কল দিলে লাইন ব্যস্ত দেখায়। সময় পার হতে থাকে। সন্ধ্যা 7টার সময় সে বাড়ি ফিরে। তাকে ক্লান্ত দেখানোই সুব্রতা কিছু জিজ্ঞাসা করে না। সাইর নিজে থেকেই বলে, সরি রে, আসলে কাজের অনেক চাপ ছিল। আব্বুরা নাই, যার কারণে একা সামলাতে সময় লেগে গেল। একটু ক্লান্ত লাগছে। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে যায়। তার অবস্থা দেখে সুব্রতা বলে, আচ্ছা সমস্যা নাই, তুমি রেস্ট নাও।
ক্লান্ত শরীরে তো ড্রাইভ করতে পারবা না। কফি বানাই দিব। দিলে ভালোই হয়। আচ্ছা, তুমি ফ্রেশ হও, আমি কফি বানিয়ে তোমার ঘরে দিয়ে আসছি। ধন্যবাদ বনু। সে ফ্রেশ হতে চলে যায় নিজের ঘরে। আর সুব্রতা রান্নাঘরে যায় কফি বানানোর উদ্দেশ্যে। কফি নিয়ে সাইরের ঘরের সামনে দাঁড়ায়। দরজা নক করলে সাইর তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। সাইর তার থেকে কফির কাপটা নিয়ে তাকে জিজ্ঞেস করে, পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। সব গুছানো হয়ে গেছে? হ্যাঁ। তোমার কিছু গুছিয়ে দেওয়া লাগবে। সাইরের ক্লান্ত দশা দেখে প্রশ্নটির করে সুব্রতা। না, আমি কাল রাতেই গুছিয়ে রেখেছি। কথার মাঝেই কফি শেষ করে সাইর। অতঃপর সুব্রতাকে বলে, এটা ধুয়ে রেখে গিয়ে তৈরি হও, একটু পর বের হব। সুব্রতা তৈরি হয়ে নিজের জিনিসপত্র নিয়ে নিচে নামলে সাইর তার থেকে ব্যাগগুলো নিয়ে গাড়িতে রাখে। তারপর দুজনে গাড়িতে বসে পড়লে সাইর গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে তার আপন গতিতে। প্রায় মাঝ রাস্তায় এসে সুব্রতা বলে ওঠে, ইন্নালিল্লাহ। তার হঠাৎ বলায় সাইর চমকে গাড়ির ব্রেক কষে। আর সুব্রতাকে প্রশ্ন করে, কি হলো, এমন চিল্লাচ্ছিস কেন? অনেক বড় আকাম হয়ে গেছে ভাইয়া। কি? সাইর ভ্রু কুঁচকে প্রশ্ন করে। আমার ফোন বাসায় রেখে চলে এসেছি ভুলে। গাড়ি ঘোরাও? মাথা খারাপ তোর? আগে দেখিসনি কেন? এই মাঝ রাস্তায় এসে গাড়ি ঘোরালে তোর মামার বাড়ি যাইতে সকাল হয়ে যাবে। তো এখন আমি কি করব? 3টে দিন ফোন ছাড়া থাকলে মরে যাবি না। এখন কোনো মতেই গাড়ি ঘোরানো যাবে না, তো চুপচাপ বসে থাক। কথা শেষ করে সাইর আবার গাড়ি চালানোতে মনোযোগ দেয়। আর সুব্রতা মন খারাপ করে বসে থাকে। আরও কিছু দূর যাওয়ার পর হুট করে গাড়ি থেমে যায়। সাইর বলে ওঠে, সেটাটট। কি হলো? মেবি টায়ার পাঞ্চার হয়ে গেছে। তুই বস, আমি দেখছি। আচ্ছা। সাইর গাড়ি থেকে নেমে দেখে গাড়ির সামনের দুটো টায়ারই পাঞ্চার হয়ে গেছে। তবে তার কাছে কেবল একটি অতিরিক্ত টায়ার আছে। এখন প্রায় রাত 11:30 মতো বাজে। আর গাড়িটি এমন জায়গায় পাঞ্চার হয়েছে যে আশেপাশে কোনো গাড়ি চলাচল হচ্ছে না। সাহায্য চাওয়ার কোনো অপশন নাই। সে নিজের ফোন বের করে দেখে মাত্র 5% চার্জ। অফিস থেকে এসে ফোনে চার্জ দেওয়ার কথাই মনে ছিল না। কি আর করার? সে শুভকে কল করে। জায়গাটিতে নেটওয়ার্কও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। শুভ কল রিসিভ করলে, হ্যাঁ ভাই বলো, তোমরা কি পৌঁছে গেছো? আরে না, বিপদ হয়ে গেছে। মাঝ রাস্তায় গাড়ির সামনের দুটো টায়ার পাঞ্চার হয়ে গেছে। কি হয়েছে? ঠিকঠাক কথা শোনা যায় না। নেটওয়ার্ক নাই তোমার ওখানে? সাইর আবার তাকে বলে। এবার সে শুনতে পেলে কোথায় আছে তারা তা জানতে চায়। সাইর বলতে বলতেই তার ফোন বন্ধ হয়ে যায়। ইন্নালিল্লাহ। সব বিপদ কি একসাথেই আসার ছিল? তার এমন কথায় সুব্রতা ভয়ে পেয়ে যায়। বলে, সাহায্য না পেলে কি আমাদের সারা রাত এখানেই থাকতে হবে? সাইর এবার তার দিকে তাকায়। বলে, আরে না, তুই বসো। ওই যে সামনের দিক থেকে আলো আসছে, ওখানে হয়তো কোনো গ্রাম আছে। আমি গিয়ে দেখে আসছি সাহায্য পাওয়া যায় কিনা। এমন কথায় সুব্রতা আরো ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে বলতে থাকে, না না প্লিজ ভাইয়া, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। এই জায়গাটা কেমন ছমছমে, আমার ভয় করছে। সাইর নিজেও ভেবে দেখে এভাবে ফাঁকা রাস্তায় একটা মেয়েকে একা রেখে যাওয়া সেফ হবে না। তাই ভেবে সে বলে, আচ্ছা গাড়ি থেকে নেমে আয়। সুব্রতা নেমে আসলে তারা গ্রামের দিকে যেতে শুরু করে। এই দিকে আলো কম থাকায় সুব্রতা হঠাৎ কিসের সাথে যেন হোঁচট খেয়ে পড়ে যায়। এমন দেখে সাইর হাঁটু ভাঁজ করে রাস্তায় বসে বলে, আল্লাহ রে, একটু সাবধানে চলতে পারিস না? পড়লি কেমনে? দেখি তো অনেক ব্যথা করছে। যেতে পারবি হেঁটে নাকি গাড়িতেই বসবি? সুব্রতা একা বসে থাকতে নারাজ। সে যেতে পারবে বলে উঠতে গেলে পায়ের রগে টান পড়ায় আর উঠতে পারে না। এমন দেখে সাইর ভাবে গ্রামে গিয়ে এর ব্যবস্থা করা যাবে। এই ভেবে সুব্রতাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করে। আরে কি করছো? কোলে নিলা কেন? তোমার তো অসুবিধা হবে এভাবে কোলে করে হাঁটলে। বেশি না বকে চুপ থাক, এমনই মাথা গরম হয়ে আছে। তা শুনে সুব্রতা আর কিছু বলে না। গ্রামে গিয়ে দেখে এখনো কিছু বয়স্ক লোক এখনো গোল হয়ে বসে গল্প করছে। তাদের মাঝে একজনকে গিয়ে সাইর তাদের সমস্যার কথা বললে লোকটি তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। শুধু সেই না, বরং আশেপাশে যতজন ছিল সকলেই কেমনভাবে যেন তাকিয়ে আছে। কয়েকজন নিজেদের মধ্যে ফিসফাস করছে। তাদের মধ্যে একজন বলে, আমাদের কি পাগল মনে হয়? তোমরা বললে আর আমরা বিশ্বাস করে নিলাম। এমন রাত বিরেতে একটা মেয়েকে কোলে করে নিয়ে এসে বলছো তোমরা চাচাতো ভাইবোন, এটা মেনে নেওয়ার মতো কথা? সাইর বলে, দেখুন আপনারা ভুল বুঝছেন।
রাস্তায় হঠাৎ বিপদে পড়ি, তাই সাহায্য চাইতে আপনাদের কাছে আসলাম, আর আমাদের এমন অপবাদ দিচ্ছেন আপনারা। তার কথা শুনে এক মহিলা বলে ওঠে, তোমরা নষ্টামি করতে পারবা বাপু, আর আমরা বললেই দোষ। আরেকজন বলে, এই তো কিছুদিন আগে পাশের গ্রামে একটা ছেলে আর একটা মেয়ে এসে নিজেদের ভাইবোন বলে রাতটা থাকতে চাইল, পরে নষ্টামি করতে গিয়ে ধরা খেল। না বাপু, আমাদের গ্রামে আমরা ওসব মেনে নিব না। তাদের কথা শুনে সাইর বলে, দেখুন, সাহায্য করবেন না বলে দিলেই হয়, তাই বলে মিথ্যা অপবাদ দেবেন না। এই বলে ঘুরে চলে যেতে নিলে কিছু গ্রামবাসী তাদের পথ আটকে দাঁড়ায়। ততক্ষণে গ্রামের প্রায় সকলের কানে চলে গেছে যে একটি ছেলে একটি মেয়েকে কোলে করে গ্রামে এসেছে। অনেকেই উপস্থিত হয়েছে সেখানে। একজন বলে ওঠে, এতই সহজ নাকি চলে যাওয়া? এখান থেকে গিয়ে অন্য কোথাও নষ্টামি করবা, কিন্তু তা তো হচ্ছে না বাপু। আজকে এখানেই তোমাদের বিয়ে দেওয়া হবে। এই কথা শুনে অন্যজন এক শিশু ছেলেকে ডেকে বলে, উই রাতুল, যা তো পাশের গ্রাম থেকে কাজী সাহেবকে নিয়ে আয়। সকলের কথায় সাইর বাকরুদ্ধ হয়ে পড়ে। আর এমন জঘন্য মিথ্যা অপবাদে সুব্রতার মাথা ঘুরতে থাকে। আবার বিয়ের কথা শুনে সে ভয় পেয়ে সাইরের শার্ট খামচে ধরে। সাইর তার এই অবস্থা দেখে তাকে সামনে থাকে একটি বেঞ্চে বসিয়ে দেয় আর বলে, ভয় পাস না, আমি ওনাদের বুঝাচ্ছি। তার কথায় সুব্রতা একটু স্বস্তি পায়। সাইর গ্রামবাসীদের বোঝাতে শুরু করে, তবে তারা বুঝতে নারাজ। সে পরিবারের সাথে কথা বলতে কারো থেকে ফোন চাইলে তারা দিতে নিষেধ করে, বলে, এখন কাকে না কাকে পরিবারের লোক সাজিয়ে কথা বলা বা এতই সহজ নাকি? তোমাদের বয়সী ছেলে মেয়েরা কেন এত রাতে বাড়ি থেকে বের হয় আমরা কি জানি না? সাইর কোনোভাবেই তাদের বোঝাতে পারে না। প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেলে রাতুল নামের ছেলেটি কাজে নিয়ে উপস্থিত হয়। তখন কিছু মহিলা বলতে শুরু করে, এরা যদি বিয়ে না কইরবার চায় তাইলে ওই মায়াডার চুল কাইটটা ফালান হইব। এমন কথা শুনে সকলে সুব্রতার দিকে চায়। তার হিজাবে হাত দিবে এক মহিলা, তখনই সাইর তার হাত ছাড়া দিয়ে দূরে সরিয়ে দেয় এবং সুব্রতার দিকে তাকায়। মেয়েটা ভয়ে গুটিয়ে বসে আছে, তার পেছনে তার শার্ট খামচে ধরে। আরো কিছু সময় পার হলে অন্য কোনো উপায় না পেয়ে তারা বিয়ে করতে রাজি হয়। কারণ তারা বুঝে গেছে বিয়ে না করলে এখান থেকে মুক্তি পাবে না। আবার বাসার কাউকে কলত তো করতে দিচ্ছে না। শুভকেও সম্পূর্ণ কথা বলতে পারেনি। বিয়ে সম্পন্ন হলে সকলে মোনাজাত করে। সুব্রতা তো কাঁদতে শুরু করে দিয়েছে। বেচারির মুখের দিকে তাকানো যাচ্ছে না। সাইরেরও মাথা গরম হয়ে আছে। ঠিক সেই সময় সেখানে শুভ একটি অপরিচিত লোক আসে। শুভকে দেখে সাইর বলে, কিভাবে খোঁজ পেলি আমাদের? আর আরেকটু আগে আসলে কি খুব ক্ষতি হতো? ভাইয়ের মুখে এমন কথা শুনে সে বলে, সম্পূর্ণ কথা শোনার আগেই তো তোমার কল কেটে গেল। আবার কল দিয়ে দেখি কল যায় না। কোনো রকম টায়ার আর মেকারের ব্যবস্থা করে তোমাদের খুঁজতে খুঁজতে 2 ঘন্টা লেগে গেল। এখানে আমার কি দোষ? আর এখানে কি হয়েছে? বনু কাঁদছে কেন? সাইর তাকে পুরো ঘটনা বলে। সব শুনে সে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে, কারো সম্পর্কে না জেনে মন্তব্য করা কত বড় গুনাহ আপনারা জানেন না। এমন মানসিকতার লোকজনের জন্যই আজকাল ভাইবোন রাস্তাঘাটে একসাথে বেরোতে কুণ্ঠাবোধ করে। কিছু মানুষের অপকর্মের জন্য অন্যদেরও একই রকম ভাবা একদম অনুচিত। অবশ্য আপনাদেরও দোষ না। কিছু ছেলে মেয়ে নষ্টামি করে আর তার দায় সমাজের সকল ছেলে মেয়ের নিতে হয়। তবে ভাই যখন আপনাদের থেকে ফোন চেয়েছিল তখন আপনাদের তাকে সাহায্য করা উচিত ছিল। তাহলে আমি আরো দ্রুত আসতে পারতাম। আর আপনাদের মানবতা কতটুকু? আমার বোনটা পায়ে চোট পেয়েছে, তার চিকিৎসা না করিয়ে জোর করে বিয়ে দিয়ে বসে আছেন। এসব শুনে গ্রামবাসী নিজেদের ভুল বুঝতে পারে এবং মাফ চায়। তা দেখে সাইর বলে, এখন মাফ চেয়ে কি হবে? আমি যখন আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আপনারা তো কোনো কথাই শুনলেন না আমার। শুভ বলে, বাদ দাও ভাই, গাড়ির দিকে চলো। তোর বোনকে কোলে নে। একবার কোলে নেওয়ায় যে বিপদ ঘাড়ে পড়ল, দ্বিতীয়বার একই কাজ করা যাবে না। আরে নাও তো তুমি কোলে। ও এখন তোমার বিয়ে করাবো। আর এবার কোলে নিলেও দ্বিতীয়বার তোমাদের বিয়ে দিবে না কেউ। তো চিন্তামুক্ত হয়ে কোলে নিতে পারো। আমি আগাইলাম। এই বলে সে যেতে শুরু করে। আবার কোনো উপায় না থাকায় সাইর সুব্রতাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করে। এবার দুজনেরই কেমন হাসফাস লাগে। সুব্রতা বলে, সরি, আমার জন্যই এমন হলো। আমার ফোনটা আনলে এমন কিছু হতো না। এখন বলে কি হবে, যা হওয়ার তা তো হয়ে গেছে। আর নিজের দোষ দিস না। কপালে ছিল বলেই এমন হয়েছে। বাড়ি গিয়ে ভাবা যাবে সামনে কি করা যায়। সুব্রতা আর কোনো কথা বলে না। অন্যদিকে শুভ শাহিন আহমেদকে কল দিয়ে সমস্ত ঘটনা বলে দেয়।
বাড়ির সকলে এসব জেনে টেনশন করতে থাকে। আহমেদ ভিলার সকলে একটি ঘরে একত্রিত হয়েছে। সমস্ত ঘটনা শাহিন আহমেদের কাছে শুনে সকলেই চিন্তিত। সাজিদ আহমেদ নীরবতা ভেঙে বলেন, দেখ, জন্ম, মৃত্যু, বিয়ে এসব আল্লাহর হাতে। আমার মতে আল্লাহ চেয়েছেন বলেই বিয়েটা হয়েছে, আর ওই ঘটনাটা কেবল একটি উসিলা মাত্র। তাই তোমাদের উচিত বিয়েটা মেনে নেওয়া। এমন শুনে মমতা আহমেদ বলেন, আব্বা, আমার বিয়েটা মেনে নিতে কোনো অসুবিধা নাই। উল্টো শুভ্রকে ছেলের বউ হিসেবে আমার বেশ পছন্দই হয়েছে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই মিথিলা আহমেদ বলতে শুরু করেন, আমারও সায়েরকে মেয়ে জামাই মানতে কোনো সমস্যা নাই। এমন দায়িত্ববান ছেলে আজকাল হারিকেন জ্বালিয়ে খুঁজলেও হয়তো পাওয়া যাবে না। তবে তাকেও কথা শেষ করতে দেয় না মারিসা আহমেদ। তিনি বলেন, ওরা কি একে অপরকে স্বামী স্ত্রী বলে মানিয়ে নিতে পারবে? এত বছর একে অপরকে ভাই বোনের নজরে দেখে আসছে, হঠাৎ করে এই বিয়েটা দুর্ঘটনার মতো ঘটে গেল। এসব মেনে নেওয়া কি সহজ হবে ওদের জন্য? তার কথা শুনে মমতা আহমেদ ও মিথিলা আহমেদ একসাথে বলে ওঠেন, আমিও তাই বলছিলাম। সকলে একবার একে অন্যের দিকে তাকায়। এরপর শামীম আহমেদ বলে ওঠেন, চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে জায়েজ আছে ইসলামে। আমরা হয়তো যৌথ পরিবারে থাকি বলে ওরা ভাই বোনের মতো বড় হয়েছে, কিন্তু বিয়ে যখন একবার হয়ে গেছে তখন মেনে নেওয়াটাই মঙ্গল। ভাইয়ের কথা শুনে শরীফ আহমেদ বলেন, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। নিশ্চয় এই বিয়েতেও ভালো কিছু লুকায়িত আছে। আমরা হয়তো এখন তা অনুধাবন করতে পারছি না, তবে একদিন ঠিক বুঝব। সবার কথায় সম্মতি দিয়ে শাহিন আহমেদ বলেন, হয়তো ওরা একে অপরের জন্যই তৈরি, তাই আল্লাহ ওদের এভাবে মিলিয়ে দিয়েছে। কিন্তু একদিক দিয়ে বিয়েটা হয়ে ভালোই হয়েছে। আমাদের বাড়ির মেয়ে বাড়িতেই থেকে গেল, তাকে বিদায় দিতে হবে না। তার কথায় সকলের সহমত পোষণ করে ও খুশি হয়। এসব শুনে এতক্ষণ সাবিত আর সারা চুপ করে থাকলেও এবার সারা বলে ওঠে, আমি কিছু বলতে চাই। তার কথা শুনে সবাই তার দিকে তাকায়। সে আবার বলে, বড় ভাইয়া আর সুপ্রাপ্তির বিয়ে হয়েছে, তো আমরা কি বড় ভাইয়াকে দুলাভাই বলে ডাকবো না সুপ্রাপ্তিকে ভাবি বলছো ডাকবো? তার এমন কথায় সাবিত বলে, আমার কেমন যেন সম্পর্ক বদলে গেল, একটি পলকে টাইপ ফিলিংস আসছে। তাদের এমন কথায় সবাই ফিক করে হেসে ওঠে। শামীম আহমেদ বলেন, তোমাদের যা মনে চাই ডাকবা। সম্বোধনটা তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। তার এমন কথায় সকলে আবার হেসে ফেলে। তখনই সাজিদ আহমেদ বলেন, দেখ, ওদের বোঝাতে হবে বিয়ে কোনো ছেলে খেলা নয়, যেন তারা তা মেনে নেয়। ওরা যেহেতু একে অপরকে ভাইবোনের নজরে দেখে বড় হয়েছে, ওদের একটু বেশি সময় লাগতে পারে, তাই আমাদের সকলকে ওদের একে অপরের সাথে সহজ হতে সাহায্য করতে হবে। সকলে তার কথায় সম্মতি দিয়ে খুশি মনে আরো কিছুক্ষণ কথা বলে যে যার কাজে চলে যায়। বিয়ে বাড়ি অনেক কাজ। যতই তারা মেহমান হোক, তবে টুকটাক সাহায্য না করলে খারাপ দেখায়। আত্মীয় মানুষ বলে কথা। অন্যদিকে সায়ের সুব্রতাকে কোলে এনে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে পাশে বসে। এখন শুভ ড্রাইভ করবে। তাদের আসতে দেখে শুভ সুব্রতাকে জিজ্ঞেস করে, তোর ফোন কোথায় বনু? আনতে মনে নাই? ফোনটা আনলে তো এমন কিছু ঘটতই না, বলে কাঁদতে শুরু করে। আবার তাকে থামতে বলে শুভ, আবার বলে, কান্না করিস না। দেখ, তোদের একটা কথা বলি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোরা হয়তো একে অপরের জন্যই তৈরি বলে তোদের বিয়েটা হয়েছে। তো কান্নাকাটি বাদ দিয়ে একে অপরকে ভালোবাসতে, একে অপরের সাথে মানিয়ে নিতে চেষ্টা কর। ইনশা আল্লাহ তোরা ভবিষ্যতে সুখী দম্পতি হবি। তার এই কথা শুনে সাইর ও সুব্রতা একে অপরের দিকে তাকায় আর ভাবে ওই গ্রামে যাওয়ার আগেও তারা একে অপরকে ভাইবোন সম্বোধন করেছে, আর বিয়েটাও একদম দুর্ঘটনার মতো হয়ে গেল হুট করেই। এখন তারা কি করবে? আদতেও কি কখনো ভালোবাসতে পারবে তারা? তাদের জানা নাই এই উত্তর। দুজনেই অসহায় দৃষ্টিতে তাকায় আবার শুভর দিকে। শুভ ওদের অবস্থা দেখে আর কিছু না বলে ড্রাইভিং এ মনোযোগ দেয়। সুব্রতার মামার বাড়িতে পৌঁছে সাইর ও সুব্রতা ব্যাগপত্র নিয়ে বাড়ির ভেতর চলে যায়। আর শুভ যায় গাড়ি গ্যারেজে রাখতে। সুব্রতাকে দেখে তার মামাতো খালাতো বোনরা এসে জড়িয়ে ধরে। সুব্রতার মামাতো খালাতো ভাইরা ও মামা মামি খালা খালু সকলে সাইরের সাথে কুশল বিনিময় করে তাদের ফ্রেশ হয়ে এসে রাতের খাবার খেয়ে নিতে বলে। সুব্রতার মামার বাড়ির লোকজনও ধার্মিক প্রকৃতির হওয়ায় হলুদ বা মেহেদির কোনো অনুষ্ঠান করা হয়নি। তবে মেয়েরা নিজেরা মেহেদি দিয়েছে। সুব্রতা তাদের বলে সে সকালে মেহেদি দিবে। সকলের রাজি হলে সে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে দুজনে ঘুমাতে যাবে, ঠিক তখন সাবিত এসে তাদের সাথে করে সাজিদ আহমেদের জন্য বরাদ্দকৃত ঘরে নিয়ে যায়। সেখানে গেলে তারা সবাইকে একসাথে দেখে ঘাবড়ে যায়।
সাজিদ আহমেদ তাদের নিজের পাশে বিছানার দিকে ইশারা করে বলেন, এসো এসো দাদুভাই দিদিভাই, আমার পাশে এসে বসো। তার কথায় তারক গিয়ে সেখানে বসলে বাড়ির সবাই একে একে নিজেদের মতামত দেয় এবং তারা যেন একে অপরের সাথে মানিয়ে নিতে চেষ্টা করে, আগের সম্পর্ক ভুলে গিয়ে তাই বোঝাতে থাকে। শেষে শামীম আহমেদ, মমতা আহমেদ, শরীফ আহমেদ ও মিথিলা আহমেদ একসাথে বলে ওঠেন, আমরা কিন্তু বেয়ান হয়ে অনেক খুশি। আশা করব তোমরাও নিজেদের নতুন সম্পর্কের সাথে মানিয়ে নিবে। সাইদ তাদের কথা শুনে একবার সুব্রতার দিকে তাকায়। তারা ভেবেছিল হয়তো পরিবার এমন হুট করে বিয়ে মেনে নিবে না, তবে এখানে এসে দেখছে ঘটনা পুরাই উল্টো। যেহেতু তাদের অন্য কারোর সাথে সম্পর্ক নাই আর পরিবারও তাদের সম্পর্কে খুশি, তাই সে বলতে শুরু করে, বিয়েটা যখন হয়ে গেছে আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব মানিয়ে নিতে, তবে আমাদের সময় লাগবে। এতদিন আমরা একে অপরকে ভাই বোন ভেবে এসেছি, হুট করেই আর 5টা স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক হওয়া সম্ভব না আমাদের পক্ষে। আশা করি তোমরা বুঝবা। সকলেই সম্মতি দেয়। সাজিদ আহমেদ বলেন, তোমাদের যত সময় লাগে নাও, তবে তালাকের কথা ভুলেও বলো না। আল্লাহ তাআলা তালাক বিষয়টিকে খুবই অপছন্দ করেন। সায়ের সম্মতি দিলে তারা তাকে বলে, বিয়ের রাতে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হয়, তোমরা বরং তা আদায় করে নাও। ওরা দুজনের সম্মতি দিলে তাদের রেখে বাকিরা ঘরের বাইরে চলে যায়। যাওয়ার আগে শরীফ আহমেদ বলেন, আজ থেকে আমার মেয়েটার দায়িত্ব তোকে দিলাম বাবা, দেখে রাখিস ওকে। সায়ের তাকে আশ্বস্ত করে। সবাই চলে গেলে সায়ের সুব্রতাকে জিজ্ঞেস করে, কাউকে পছন্দ করিস? সুব্রতা বলে, না। তুমি? না। আমাকে মেনে নিতে তোর কোনো অসুবিধা আছে? না, তবে সময় লাগবে আমারও। সায়ের খেয়াল করে সুব্রতা আবার কাঁদছে। সে কি করবে বুঝতে না পেরে তার মাথাটা নিজের বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, চিন্তা করিস না, বিয়েটা যখন হয়েছে ইনশাআল্লাহ আমাদের মধ্যে ভালোবাসাও আল্লাহ সৃষ্টি করে দিবেন। তবে এর জন্য আমাদের মাঝে জড়তা কমাতে হবে যাতে আমরা দ্রুত স্বাভাবিক হতে পারি। সুব্রতা ওভাবেই মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সায়ের সুব্রতাকে তুলে ওর গাল থেকে বেয়ে পড়া পানি মুছে দেয় আর বলে, যা ও করে আয়, নামাজ পড়ব। সুব্রতা কোনো কথা না বলে অও করতে চলে যায়। সুব্রতা আসলে সায়ের অও করে এসে দুজনে একসাথে নামাজ আদায় করে। নামাজ শেষ হলে ঘর থেকে বের হয়ে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে। তাদের দেখে সকলে এগিয়ে আসে। সায়ের তাদের আশ্বাস দেয় যে ইনশাআল্লাহ তারা মানিয়ে নিতে পারবে, এই নিয়ে যেন সকলে চিন্তা না করে। তারপর সবাই নিজেদের জন্য বরাদ্দকৃত ঘরে ঘুমাতে চলে যায়। পরদিন সকলে সুব্রতা মেহেদি দেয় তার 2 হাতে। তার ডান হাতের তালুতে সারা ইংরেজি এস বর্ণ লিখে দিয়েছে। এটা দেখে কারো প্রশ্ন করার উপায় নাই, কারণ সুব্রতার নিজের নামই এস বর্ণ দিয়ে শুরু হয়। আহমেদ পরিবার আপাতত কাউকে এই বিয়ে নিয়ে জানাতে চাচ্ছে না। তাদের কথা, আগে ছেলে মেয়ে দুটো নিজেদের সাথে মানিয়ে নিক, তখন নাহ অনুষ্ঠান করে সবাইকে জানানো যাবে। নুরিকে বিয়ের জন্য তৈরি করা হচ্ছে। আজ সুব্রতা মেরুন রঙের লেহেঙ্গা পরেছে, সাথে কালো হিজাব, সাথে অল্প প্রসাধনী ব্যবহার করেছে মুখে, যা না করলেই নয়। সারা কমলা রঙের লেহেঙ্গার সাথে সোনালী হিজাব পরেছে, সেও সামান্য প্রসাধনী ব্যবহার করেছে মুখে। মেয়েরা সবাই তৈরি হয়ে গেলে সারা সুব্রতাকে নিয়ে নিচে চলে আসে যেখানে সকলে বসেছিল। তাদের দেখে আহমেদ ভিলার সকলে মনে মনে মাশাল্লাহ বলে। সাইরের চোখ আটকে যায় সুব্রতার দিকে, মেয়েটাকে আজ একটু বেশি মায়াবী লাগছে নাকি? কই আগে তো কখনো এমন লাগেনি। তবে কি এটা 3 কবুলের জোর? না হলে আজ হঠাৎ মেয়েটা এত টানছে কেন তাকে? এতটা মায়া কেন লাগছে? ওদিকে সুব্রতাও কি মনে করে যেন সাইরের দিকে তাকায় একবার। আজ সাইর একটি কারুকাজ করা সাদা পাঞ্জাবির সাথে কালো জিন্স পরেছে। হাতে আছে কালো বেল্টের হাতঘড়ি, চুলগুলো সেট করা আছে সুন্দরভাবে। শ্যামলা বর্ণের ছেলেটিকে আজ কোনো নায়কের থেকে কম মনে হচ্ছে না সুব্রতার কাছে। কই আগে তো এমন মনে হয়নি। এর আগেও তো কতবার তাকে সে পাঞ্জাবিতে দেখেছে, এমন অনুভূতি কাজ করেনি, তবে আজ এটাই কি তবে 3 কবুলের জোর? এসব ভাবতে ভাবতে হঠাৎ সে খেয়াল করে সাইরও তার দিকে তাকিয়ে রয়েছে। সে চোখ সরিয়ে নেয়, কেন জানি তার ভীষণ লজ্জা লাগছে। তারা দুজনেই এটা উপলব্ধি করতে পারে যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তাদের মধ্যেও ভালোবাসা জন্মাবে। এই তো একটু একটু ভালো লাগা, এটাই কি ভালোবাসার জন্ম দেয় না? আল্লাহ চাইলেই সম্ভব। এখন কেবল ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হতে কতটা সময় লাগে সেটাই দেখার বিষয়। সুব্রতার মামাতো বোন এশার এক বান্ধবী বিয়েতে আসার পর থেকেই কেমন যেন সাইরের দিকে হা করে তাকিয়ে আছে। সাইর বিষয়টা খেয়াল করেনি তা না।
সে খেয়াল করে যতবার নিজ অবস্থান পরিবর্তন করেছে সেই মেয়েটিও ততবার তার পিছে গেছে। এসবে এখন সাইরের ভীষণ বিরক্ত লাগে। সে কিছু কটু কথা শুনিয়ে দিতে চায়, তবে মেহমান ভেবে কিছু বলে না। এই বিষয়টা সুব্রতা খেয়াল করলে কেন যেন মেয়েটার হাবভাব তার কাছে ভালো থেকে না। এশা তার বান্ধবী লামিয়াকে দেখে সুব্রতা ও সারাকে নিয়ে তার কাছে এগিয়ে এসে তাদের পরিচয় করিয়ে দিলে লামিয়া সাইরকে ইশারা করে এশাকে জিজ্ঞেস করে, ওই সুদর্শন ছেলেটা কে রে? বিবাহিত কি? ওটা সুপ্রাপ্তির চাচাতো ভাই সাইর ভাইয়া, উনি বিবাহিত না। সেটিং করাই দিবি দোস্ত। ছেলেটা না শ্রীজুষ দেখতে। তার এমন কথায় এশা বিরক্ত বোধ করে। সে বলে, তোর তো ছেলে মানুষ দেখলেই হলো। আর খবরদার এসব ফালতু কথা এখানে বলবি না, বাড়ির কেউ এসব পছন্দ করে না। তার এমন উত্তর হয়তো লামিয়ার পছন্দ হয়নি, তাই সে সুব্রতাকে উদ্দেশ্য করে বলে, আপু আমি কি আপনার ভাবি হতে পারি না? তার এমন বেহার মতো কথা বলায় সুব্রতা ও সারার অনেক রাগ হয়। আর এশার বিরক্তির মাত্রা বাড়তে থাকে। সারা লামিয়াকে বলে, সরি গো আপু, কিন্তু বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তো তোমার প্রস্তাব আমরা গ্রহণ করতে পারলাম না। এমন উত্তরে লামিয়া বেচারি একটু বড় করেই ছ্যাঁকা খেয়ে যায়। তার চেহারা দেখে সুব্রতা ও সারা মনে মনে হাসে। এশা জোর করে লামিয়াকে সেখানে থেকে নিয়ে চলে যায়। তখন সেখানে সাবিত আর শুভ আসলে সারা পুরো ঘটনা বললে তারাও হাসতে থাকে। এদিকে তাদের হাসতে দেখে সাইদ তাদের কাছে গিয়ে কাহিনী জানতে চাইলে সারা তাকেও সবটা বলে। সবটা শুনে সে কি মনে করে যেন সুব্রতার দিকে তাকালে দেখতে পায় মেয়েটার রাগে নাকের ডগা লালচে হয়ে আছে। উজ্জ্বল শ্যামলা মুখে ব্যাপারটা ভালোই লাগলো তার কাছে। তাকে সুব্রতার দিকে তাকাতে দেখে তাদের দুজনকে একা ছেড়ে বাকিরা সেখানে থেকে কেটে পড়ে। সাইর আশেপাশে খেয়াল করলে দেখে বাকিরা হাওয়া হয়ে গেছে। সে আবার সুব্রতার দিকে তাকায়, মেয়েটা সেই থেকে যে অন্যদিকে তাকিয়ে আছে সেখানে থেকে দৃষ্টি সরাচ্ছে না। কি এমন আছে দেখতে গেলে দেখে যে একটা দেওয়াল। সে এবার বেশ বুঝতে পারে তার দিকে তাকাবে না বলে সেদিকে তাকিয়ে আছে তার অনাকাঙ্ক্ষিত বউ। সে তাকে বলে, কি রে দেওয়ালের দিকে তাকিয়ে কি দেখছিস? দেওয়ালের উপর ক্রাশ খাইলি নাকি? এমা শেষ পর্যন্ত তোর এত সুন্দর জামাই থাকতে তুই কিনা দেওয়ালের উপর ক্রাশ খাস। এই বলে সে হাসতে শুরু করে। সুব্রতার কানে জামাই শব্দটি বাড়ি খায় কয়েকবার, তবে তা সাইরকে বুঝতে না দিয়ে বলে, আমার যেদিকে ইচ্ছা তাকাব, যা দেখে মন চায় ক্রাশ খাবো, তোমার তাতে কি? তার কথা শুনে কেন যেন সাইরের হাসি পায়। মেয়েটার আগে কিসব ভুলভাল বলছে নিজেই জানে না। সে বলে, অদ্ভুত তো, আমার বউ আমাকে রেখে দেওয়ালের উপর ক্রাশ খেলে আমার কিছু হবে না তো কার হবে? সুব্রতার মধ্যে বউ শব্দটি শুনে কেমন যেন লজ্জা কাজ করে। তাকে এমন লজ্জা পেতে দেখে সাইর বেশ মজা পায়। সে বলে, রেগে আছিস নাকি রে? তোকে দেখে তো লাল মরিচের মতো লাগছে। সুব্রতা তা শুনে বিরক্ত চোখে তাকায় সাইরের দিকে। সে দাঁতে দাঁত চেপে বলে, না না, রাগ করব কেন? আমার জামাইয়ের বউ হতে একজন আমাকে প্রস্তাব দিচ্ছিল, আমি তো বেশ খুশি হয়েছি। ব্যাপারটা ইন্টারেস্টিং না? অবশ্যই। এমন সৌভাগ্য কতজনের হয় বল? নিজের জামাইয়ের জন্য বউ নির্ধারণ তো সবাই করতে পারে না, কিন্তু তুই সেই সুযোগটা পাইলি। ভাব তুই কতটা সৌভাগ্যবতী। বেশ ভাব নিয়ে কথাটা বলে স্যার। সুব্রতা বেশ বুঝতে পারছে স্যার তাকে ইচ্ছে করে আরো জ্বালাচ্ছে। তাই সে বলে, হ্যাঁ গো বড় ভাইয়া, আমি অনেক ভাগ্যবতী। তার কথা শুনে স্যার রেগে যায়। সে বলে, জানিস না স্বামীকে ভাই ডাকতে নাই? তুমি জানো না বউকে তুই ডাকতে নাই? আমার অভ্যাস পরিবর্তন করতে সময় লাগবে। আমারও তবে সময় লাগবে। আহা রাগ করছিস কেন? একদিনেই বউগিরি দেখাতে শুরু করে দিলি। একদিনের বউ না, এখনটার বউ তা ব্যাপার না, বউ সেটাই আসল ব্যাপার। আচ্ছা বুঝলাম, এবার সুদদের দিকে চাই চলেন। চলো। তারা সুদদের দিকে এগিয়ে যায়। নুরির বিয়ে পড়ানো শেষ হলে সকলকে খেতে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে এক ভদ্রমহিলা এসে সাইরকে বলে, মেরুন রঙের লেহেঙ্গা পরা মেয়েটা কি তোমার বোন বাবা? সাইরকে উত্তর না করতে দিয়েই তিনি আবার বলা শুরু করেন, মেয়েটা ভারী মিষ্টি দেখতে। আমার এক ভাতিজা আছে, সে ডাক্তার। বিয়ের জন্য পাত্রী খুঁজছে। তোমার বোনের কি বিয়ে দেবে না? এসব শুনে সাইরের রাগ লাগে কিন্তু কিছু বলতে পারে না। সে বলে, আসলে আন্টি মেয়েটা বিবাহিত। তা শুনে ভদ্রমহিলা মনক্ষুণ্ণ হয়ে চলে যান। এদিকে তাদের কথোপকথন শুনে সুব্রতার ছোট মামা আর দুজন খালাতো ভাই ভ্রু কুঁচকে চায় সাইরের দিকে। তাদের দেখে সাইর অপ্রস্তুত হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, মিথ্যা কথা বললা কেন? মহিলাটিকে তো বেশ ভালোই মনে হলো। আর শুভ্র বিয়ে তো দেওয়া লাগবেই একদিন। এসব মিথ্যা রটে গেলে তখন তো বিয়ে দিতে সমস্যা হবে।
সাইর কি বলবে বুঝতে পারে না। এতক্ষণ শুভ দূর থেকে এসব পর্যবেক্ষণ করলেও এই অবস্থা দেখে সে তাদের দিকে এগিয়ে আসে। তাকে দেখে তার এক খালাতো ভাই বলে, এসব কি শুভ ভাইয়া? এ তো দেখি ঘর শত্রু বিভীষণ শুভ্রকে নিয়ে এসব গুজব ছড়াচ্ছে, আর তুমি কিছু বলছো না, এটা কেমন কথা? তার কথায় শুভ্র রাগ উঠে যায়। এখানে সাইরকে অযথা অপমান করা হচ্ছে, আবার বাড়ির লোকজন বিয়ের কথা জানাতে নিষেধ করেছে। শুভ কি বলবে বুঝতে না পেরে বলে, এসব নিয়ে এখন কথা বলো না। নুরি আপুর বিদায় হয়ে যাক, তারপর এসব নিয়ে আলোচনা করব। এখন বরযাত্রীর আপ্যায়ন করো যাও। তারা যেতে না চাইলেও শুভ জোর করে পাঠিয়ে দেয়। তারপর সাইরকে বলে, বিয়ের কথা লুকিয়ে রাখা ঠিক না। নুরি আপুর বিদায়ের পর আমি সবাইকে সত্যিটা বলে দিব। সাইর তাকে বোঝানোর চেষ্টা করলেও সে বোঝে না। পরিবারের সকলের সাথে কথা বলে ঠিক করে যে সবটা সবাইকে জানিয়ে দেওয়া হবে। এভাবে কাউকে অযথা অপমানিত হতে দেওয়া যায় না। নুরির বিদায়ের পর সকলে একত্রিত হয়েছে। ইতোমধ্যে সকলেই তখনকার বিষয়টি নিয়ে অবগত। সুব্রতার বড় মামা সাইরকে উদ্দেশ্য করে বলেন, এসব কেমন কথা? এভাবে আমাদের মেয়েটাকে নিয়ে মিথ্যা কথা কেন রটাচ্ছ? তা শুনে শরীফ আহমেদ বলেন, ও কোনো মিথ্যা বলেনি, যা বলেছে তা সত্য। মানে মানে সুব্রতা বিবাহিত, সাইর তার স্বামী। এসব শুনে আহমেদ পরিবার ব্যতীত উপস্থিত সকলে ভীষণ অবাক হয়। সুব্রতার মামা মিথিলা আহমেদকে জিজ্ঞেস করেন, আমাদের শুভ্র বিয়ে দিয়ে দিলি অথচ আমাদের জানালি না পর্যন্ত? তার কথা শুনে শুভ সবাইকে শুরু থেকে বিয়ের ঘটনাটি সম্পূর্ণ বলে। সব শুনে তারা ভীষণ আশ্চর্য হয়ে যায়। সুব্রতার দুই খালাতো ভাই সাইরকে অপমান করার জন্য তার কাছে ক্ষমা চায়। সুব্রতার ছোট মামা বলে, আমাদের আগে কেন জানাসনি? আগে জানলে তো এমন পরিস্থিতি হতো না। তা শুনে মিথিলা আহমেদ বলেন, ভেবেছিলাম এখন এসব জানালে নুরির বিয়েতে প্রভাব পড়বে। তাছাড়া ওদের একে অপরের সাথে মানিয়ে নিতেও সময় লাগতো। তাই ওরা মানিয়ে নিতে পারলে তখন অনুষ্ঠান করে সবাইকে জানাবো ভেবেছিলাম। সবাই পরিস্থিতি বুঝে আর কিছু বলে না, তবে এটা দোয়া করে তারা যেন দ্রুত একে অপরের সাথে মানিয়ে নিতে পারে। বড়রা সকলে ক্লান্ত থাকায় ঘুমাতে চলে যায়। ছোটরা বেশ কিছুক্ষণ গল্প গুজব করে যে যার জন্য বরাদ্দকৃত ঘরে ঘুমাতে চলে যায়। পরদিন সকালে মিথিলা আহমেদ তার ভাইকে বলেন, ভাইয়া আমাদের আজকে চলে যেতে হবে। কেন? আসলি তো 2 দিন, আরো কিছুদিন থেকে যা। মিথিলা আহমেদের ভাবি বলেন, তাই তো, এত জলদি যেতে দেওয়া হচ্ছে না তোমাদের। আরো কিছুদিন থেকে তারপর যাবা। না ভাবি আবার আসবো, তোমরাও যেও। তবে আজকেই যেতে হবে। সারার নির্বাচনী পরীক্ষার আর মাত্র 1 মাস মতো আছে। বিয়ের দাওয়াত খাওয়া তো হলো, এবার একটু পড়াশোনা করা লাগবে। তার কথা শুনে তার ভাই ভাবি আর কিছু বলেন না। পড়াশোনা তো করতেই হবে, এটাই জীবনে কাজে লাগে। যখন কেউ তোমার পাশে থাকবে না, তোমার অর্জিত জ্ঞান তোমাকে সমস্যা সমাধানের সহায়তা করবে। ঠিক হয় বিকেলে তারা রওনা দিবে। বিকেলে আহমেদ ভিলার সকলে তৈরি হয়ে সবার থেকে বিদায় নেয়। এবার বড়রা এক গাড়িতে, ছোটরা অন্য গাড়িতে যাবে ঠিক করে। যে যার আসনে বসলে গাড়ি নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গাড়ি চলছে আপন গতিতে। সারা, সুব্রতা, সাবিত আর শুভ নিজেদের মধ্যে গল্পে মত্ত। সাইরের মনোযোগ ড্রাইভিংয়ে। যদিও মাঝে মাঝে তাদের কথায় সাইদ জানাচ্ছে আর আর চোখের সুব্রতাকে পরখ করছে। হুট করেই মনে হচ্ছে মেয়েটার মায়া তাকে ঘিরে ধরছে। মেয়েটাকে এত স্নিগ্ধ মায়াময়ী আগে লাগেনি তো। এটা 3 কবুলের টান, যা সে তীব্রভাবে অনুধাবন করতে সক্ষম হয়েছে। তবে এই ভালো লাগার বিষয়টি তার কাছেও বেশ ভালোই লাগছে। সুব্রতা তার জীবনের প্রথম ও শেষ নারী, তাই এসব বিষয় সে তাকে নিয়েই অনুভব করতে চায়। এই যে ভালো লাগা, মায়া লাগা, এরপর হবে ভালোবাসা, এসব যেন একমাত্র সুব্রতাকে ঘিরেই সে অনুভব করে, তা আল্লাহর কাছে সবসময় চেয়ে এসেছে বিয়ের পর থেকে। অন্যদিকে সুব্রতাও কথার মাঝে মাঝে আর চোখে বারবার দেখছে সাইরকে, তার জীবনের প্রথম এবং শেষ পুরুষকে। আগে যদিও তেমন খেয়াল করা হয়নি, তবে বিয়ের পর থেকে সাইরকে তার কাছে ভীষণই সুদর্শন একজন যুবক বলে মনে হচ্ছে। মনে হচ্ছে হয়তোবা শ্যামলা গায়ের রংটা তার জন্যই তৈরি, তাকে অসম্ভব মানিয়েছে এই গায়ের রঙে। অন্তত সুব্রতার তাই মনে হচ্ছে। এমন তাকাতাকির এক পর্যায়ে দুজনেই একসাথে একে অপরের দিকে তাকালে সুব্রতা চোখ সরিয়ে নেয় লজ্জায়। তবে সাইর চোখ সরায় না। তারই তো বউ, সে দেখবে না তোকে দেখবে। আজকাল প্রায় সময় সে সুব্রতার লাজুক মুখের দর্শন পেয়ে থাকে, যা আগে কখনো নজরে আসেনি তার। তার কাছে সুব্রতার এই রূপটি দারুণ লাগে। উজ্জ্বল শ্যামলা মুখের স্নিগ্ধতায় মেয়েটিকে যেন ফুলের মতো কোমল মনে হয়। হ্যাঁ ফুলই তো, তার বাগানের ফুল,
তার একান্ত ব্যক্তিগত সুপ্রফুল। নামটা বেশ চাই এই মায়াময়ীর সাথে সুপ্রফুল। এভাবেই গল্প গুজবের মধ্যে তারা বাসায় পৌঁছে যায়। বাসায় ঢুকেই শামীম আহমেদ সকলকে উদ্দেশ্য করে বলেন, সবাই নিজ নিজ ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তারপর আহমেদ গিন্নিদের উদ্দেশ্যে বলেন, আজ তোমরা সকলেই সফর করে ক্লান্ত। আজ রাতের রান্না করার প্রয়োজন নাই, খাবার বাহির থেকে আনিয়ে নেব। সকলে তার কথায় সাইর দিলে যে যার কক্ষে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে চলে যান। ঘরে এসে সাইরের মনে হয় সুব্রতা তো তার বউ, তো এখন থেকে সুব্রতার উচিত তার ঘরে থাকা। ওদিকে সুব্রতাও নিজের ঘরে গিয়ে ভাবতে থাকে এখন থেকে হয়তো তাকে সাইরের ঘরে থাকতে হবে। বিষয়টাই তার কাছে অনেক লজ্জা লাগে। বাড়ির এতগুলো মানুষের সামনে সে কিভাবে সাইরের ঘরে গিয়ে থাকবে। পরক্ষণেই আবার ভাবে তার স্বামীর ঘরেই তো থাকবে, এতে এত লজ্জার কি আছে। তারপর সব লজ্জা জলাঞ্জলি দিয়ে সে ফ্রেশ হতে যায়। সকলে ফ্রেশ হয়ে বিশ্রাম শেষে ড্রয়িং রুমে একত্রিত হয়ে গল্পে মত্ত হয়। সুব্রতাও নিচে নেমে সকলের সাথে যোগ দেয়। ফ্রেশ হয়ে রাহাকে কল দিয়ে তার সাথে গল্প করছিল। তার আর সাইরে বিয়ের কথাটাও জানিয়ে দেয়। কথাটা শুনে প্রথমে আশ্চর্য হলেও রাহা বেশ খুশি হয়েছে। তার সাইর ভাইয়ের মতো ছেলে হয় না। ভাইয়া যেমন স্বভাবে সুপুরুষ তেমন চরিত্রেও সচ্চরিত্রবান। সে সুব্রতাকে জানিয়েছে কালকে আহমেদ ভিলায় এসে দেখা করে যাবে। সকলে উপস্থিত থাকলেও সাইর নেই। সুব্রতা আসলে শুভ সাইরকে ডাকতে চায়। তার ঘরে গিয়ে সাইরকে বিছানায় শুয়ে থাকতে দেখে সে বলে, ভাই শরীর খারাপ লাগছে তোমার? হ্যাঁ রে, মাথাটা ধরেছে খুব। 1 কাপ আদা চা এনে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ, তুমি আরাম করো, আমি এনে দিচ্ছি। আর কিছু লাগলেই কল দিও। আচ্ছা ধন্যবাদ ভাই। আরে এতে ধন্যবাদের কি আছে? আমি অসুস্থ হলে তুমিও তো আমার দেখাশোনা করো। আমি সামান্য চা এনে দিতে পারবো না, তুমি শুয়ে থাকো, আমি আসছি। এই বলে শুভ নিচে চলে যায়। সাইর আবার চোখ বুজে নেয়। নিচে এসে সকলকে সাইরের মাথা ব্যথার কথা জানালে মমতা আহমেদ আদা চা করে সুব্রতাকে 1 কাপ চা দিয়ে তার সাইরকে দিয়ে আসতে বলেন। সে যেতে নিলে মিথিলা আহমেদ তাকে বলেন, আজ থেকে তুই সাইরের ঘরে থাকবি, প্রয়োজনীয় সবকিছু ওর ঘরে নিয়ে চলে যাস। সে আচ্ছা বলে সাইরের ঘরে উদ্দেশ্যে প্রস্থান করে। সাইরের ঘরের সামনে এসে সে অভ্যাসমতো দরজায় টোকা দেয়। সাইর অনুমতি দিলে ভেতরে যায়। সাইর চা নিতে নিতে বলে, এ ঘরে আসতে তোর অনুমতি লাগবে না। আমার নামে কবুল বলার সাথে সাথেই তুই আমার প্রতিটা জিনিসের ভাগিদার হয়ে গেছিস। যখন খুশি আসতে পারিস। সুব্রতা চুপচাপ তার কথা শুনে। তাকে এমন চুপ থাকতে দেখে সাইর বলে, কি হলো, চুপ করে আছিস কেন? কি বললাম কিছু কি শুনেছিস নাকি সব মাথার উপর দিয়ে গেল? এবার সুব্রতা মুখ খুলে বলে, শুনেছি। তো কিছু বলছিস না কেন? বলছিলাম যে বাড়ির সবাই আমাকে এখন থেকে এই ঘরে থাকতে বলেছে। তার কথা শুনে সাইর ভ্রু কুঁচকে বলে, এটা তোর স্বামীর ঘর, এ ঘরে থাকতে বলাটাই কি স্বাভাবিক না? না মানে হ্যাঁ, কিন্তু বলছিলাম যে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনা লাগতো। তো তুই কি চাস আমি ওগুলো এনে দেই? আরে না না, তো কি, তোমার আলমারিতে জায়গা হবে নাকি আমার ঘরেই থাকবে সব? আমি শুধু রাতে এই ঘরে এসে থাকলেই হবে। তার কথা শুনে সাইর একটা গম্ভীর লুক দেয়, যা দেখে সুব্রতা ভয় পেয়ে যায়। সে ভাবে কোনো ভুলভাল কথা বলে ফেলেনি তো, যেজন্য সাইর রেগে গেছে। সাইর তাকে তার পাশে বসতে বলে। সে বসলে সাইর বলতে শুরু করে, তোকে না বলেছি আমাদের মধ্যে জড়তা আসতে দিবি না? তো এত ফর্মালিটি কেন করছিস? সুব্রতা কিছু বলে না। সাইর আবার বলতে শুরু করে, আর আমার আলমারিতে কেন জায়গা হবে না আমার বউয়ের জামাকাপড়ের? তোর জায়গায় অন্য কেউ থাকলে নিশ্চয়ই বাপের বাড়ির জামাকাপড় রেখে আসতো না। তখন যদি আমার আলমারিতে তার কাপড়ের জায়গা হয় তবে এখন তোর কাপড়ের জায়গা কেন হবে না? আমরা একই বাড়িতে থাকি বলে। সুব্রতা কি বলবে বুঝতে পারে না। আসলেই তো, এসব তো সে ভেবে দেখেনি। তাকে চুপ দেখে আবার সাইর বলে, তোকে না বিয়ের রাতে বললাম, আমাদের আগের সম্পর্ক কি ছিল ভুলে যা, নতুন সম্পর্ককে গুরুত্ব দে। এভাবে জড়তা নিয়ে তো সারা জীবন একসাথে ঘর করতে পারবি না। কি বলছি বুঝছিস? তাহলে এসব জড়তা দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা কর। আরেকটা কথা, একটা সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসা আর বিশ্বাস সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ। তাই ওসব বিষয়ে আমাদের সম্পর্কেও আনার চেষ্টা কর। কেমন? সরি, আমি আসলে অত কিছু ভেবে কথাটি বলিনি। আচ্ছা ব্যাপার না, আমি বুঝেছি। এখন তোর কি কি প্রয়োজন সারা, সাবিতকে সাথে করে ও ঘর থেকে নিয়ে আয়। আমার মাথা ব্যথা করছে, নইলে আমি এনে দিতাম। সুব্রতা মুচকি হেসে বলে, কোনো সমস্যা নাই,
তুমি আরাম করো, আমি নিয়ে আসছি। এই বলে সে নিজের ঘরের জামাকাপড় ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিতে চলে যায়। সুব্রতা হাসলে তার গালে টোল পড়ে, যা মেয়েটির সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। এই তো একটু মুচকি হাসল আর গালের একদিকে টোল পড়ল কতই না মনোরম ঠেকল দৃশ্যটির সাইরের কাছে। সে যেন আরেকবার মুগ্ধ হলো তার শুভ্রফুলের প্রতি। এসব ভাবতে ভাবতে সে সুব্রতার জন্য অপেক্ষা করতে থাকে। সুব্রতা সারা সাবিতকে নিয়ে নিজের প্রয়োজনীয় সবকিছু সাইরের ঘরে নিয়ে আসে। এসে দেখে সাইর এখনো বিছানায় বসে আছে। একি তুমি বসে আছো কেন? মাথা ব্যথা করছে না তোমার? ঘুমিয়ে যাও, মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। সমস্যা নাই, তোকে ওসব গুছাতে সাহায্য করি। না থাক, লাগবে না, বিছানায় বসে থাকো তুমি। সাবিত সারা সবকিছু দিয়ে চলে যায়। সুব্রতা সব জিনিসপত্র জায়গা মতো গুছিয়ে রাখতে শুরু করে। এদিকে সাইর তার শুভ্রফুলকে দেখতে ব্যস্ত। ঈশ্বর, মেয়েটা কত মায়াবী। সে এসব ভাবতে ভাবতে সুব্রতার কাজ শেষ হয়ে যায়। তা দেখে সাইর বলে, যা ফ্রেশ হয়ে আয়। ওগুলো গুছাতে গিয়ে তো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিস। আচ্ছা। সুব্রতা এক সেট জামা নিয়ে ফ্রেশ হতে চলে যায়। সুব্রতা ফ্রেশ হয়ে এসে জিজ্ঞেস করে, রাতে খাবা না? আমি খাবার ঘরে আনবো। খেতে ইচ্ছা করছে না। রাতের খাবার অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া খাবার না খেলে ওষুধ খেতে পারবা না। তুমি বসো, আমি নিয়ে আসছি। তোর জন্যেও নিয়ে আসিস তাহলে। একসাথে খাবো। সাইরের শেষ কথাটা সুব্রতার অনেক ভালো লাগে। সে সম্মতি দিয়ে নিচে খাবার আনতে চলে যায়। সাইর অপেক্ষা করতে থাকে তার ফিরে আসার। সুব্রতা নিচে এসে দেখে সবাই ডাইনিং টেবিলে বসে আছে। হয়তো তার অপেক্ষাতেই ছিল। তাকে আসতে দেখে মমতা আহমেদ বলেন, কি রে, খাবি না তোরা? হুম, খাবো। সে তো এখন সাইরকে ভাইয়া বলতে পারবে না, তাই কি বলবে বুঝতে না পেরে বলে, তোমার ছেলের তো মাথা ব্যথা, তো খাবারটা ঘরে নিয়ে যেতাম। আচ্ছা তুই বস, আমি প্লেটে তুলে দিচ্ছি। আমিও ঘরেই খাবো। বাড়ির সকলে বেশ খুশি হয় তাদের প্রচেষ্টায়। যাক, ছেলে মেয়ে দুটো তবে নিজেদের মধ্যে মানিয়ে নিতে পারছে। মমতা আহমেদ বলেন, আচ্ছা, দুইজনের জন্যই প্লেটে তুলে দিচ্ছি, খাবার নিয়ে যা। আচ্ছা। খাবারের সাথে পানি লাগবে ভেবে সে এক জগ পানি নিয়ে নেয়। সারাকে সাথে নিয়ে খাবার ও পানি সহ সাইরের ঘরের দিকে চলে যায়। তারা যেতেই বাড়ির সকলে আস্তে ধীরে খাওয়া শুরু করে। সাইর সুব্রতাকে আসতে দেখে ওয়াশরুমে গিয়ে মুখ হাত ধুয়ে আসে। সারা পানির জগ রেখে নিচে চলে যায়। সুব্রতা সোফায় বসে সাইরের জন্য আনা প্লেট তাকে দেয়। দুজনেই খাওয়া শুরু করে। কোনো কথা ছাড়া খাওয়া শেষ করে সুব্রতা প্লেটগুলো নিচে রাখতে চলে যায়। ফিরে এসে দেখে সাইর বিছানার একপাশে শুয়ে আছে। তাকে ওই বিছানায় শুতে হবে ভেবে একটু অস্বস্তি বোধ করে। যতই স্বামী হোক, জীবনে প্রথমবার কোনো পুরুষ মানুষের পাশে ঘুমাবে, অস্বস্তি লাগাটাই স্বাভাবিক। তাকে অমন দাঁড়িয়ে থাকতে দেখে সাইর বলে, আজ কি সারা রাত দাঁড়িয়ে থেকেই পার করার চিন্তা করেছিস নাকি? না তো। তাহলে অমন খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? এসে শুয়ে পড়। হুম। বলে সে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ে একদম কিনার ঘেঁষে। তাকে ওভাবে শুতে দেখে সাইরের রাগ উঠে যায়। আরেকটু হলেই মেয়েটা পড়ে যাবে। সে কি বাঘনা ভালুক, এমন ভয় পাচ্ছে কেন এই মেয়ে? ভেবেই বিরক্ত হয়। আবার বলে, মাঝে কি ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট খেলা হবে? তার এমন কথায় সুব্রতা অবুঝ চোখে তার দিকে তাকিয়ে বলে, মানে মানে এত জায়গা ফাঁকা রেখে কিনার ঘেঁষে শুয়ে আছিস কেন? পড়ে গিয়ে কোমর ভাঙার শখ হয়েছে? তার কথায় সুব্রতার খেয়াল হয় সে যেভাবে শুয়েছে একটু পাশ ফিরতে গেলেই বিছানা থেকে পড়ে যাবে। তাকে এমন চুপ দেখে সাইরের রাগ আর বিরক্তির মাত্রা বেড়ে যায়। সে এক হাত দিয়ে সুব্রতার কোমর চেপে তার দিকে টান দেয়। ফলে সুব্রতা একদম তার বুকে এসে পড়ে। সাইর ওভাবেই তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এদিকে সুব্রতার কাঁপাকাঁপি অবস্থা। জীবনে প্রথমবার কোনো পুরুষের এতটা কাছে এসেছে সে। তার এমন কাঁপাকাঁপি দেখে সাইর তার দিকে তাকিয়ে বলে, শুভ্র, তোর মৃগী রোগ আছে নাকি রে? আগে তো জানতাম না। তার এমন কথায় সুব্রতা বেশ অবাক হয়। তার আবার কবে মৃগী রোগ হলো? সে সাইরকে বলে, না তো। কেন? তা নয়তো এমন কাঁপাকাঁপি করছিস কেন? আমাকে কি ঘুমাতে দিবি না আজকে তুই? আসলে এভাবে ঘুমানোর অভ্যাস নাই তো আমার, তাই আঁকি। সাইর দেখে সে জড়িয়ে ধরেছে বলে তার অনাকাঙ্ক্ষিত বউয়ের এই দশা। তা দেখে সে সুব্রতাকে ছাড়ার বদলে আরো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয় নিজের সাথে। এদিকে সুব্রতার দম বন্ধ অবস্থা। বেচারি ঠিকঠাক শ্বাসটা পর্যন্ত নিতে পারছে না। সে কোনো রকম বলে, আরে এভাবে ধরছ কেন? আমার তো দম বন্ধ লাগছে। একটু আগেই তো ভালো ছিলাম। সাইর নিজের বাঁধন হালকা ঢিলা করে। তা দেখে সুব্রতা স্বস্তির নিঃশ্বাস নেয়।
সাইর তাকে বলে, তুই জানিস না বিয়ের পর স্বামী স্ত্রী জড়িয়ে ধরে ঘুমাতে হয়? ঘুম জানি, তো এমন কাপাকাপি সাইডে রেখে স্বাভাবিকভাবে ঘুমা। আমার অনেক ঘুম আসছে। আসসালামু আলাইকুম। ও আলাইকুমুসসালাম। আসতে আসতে দুজনেই গভীর ঘুমে তলিয়ে যায়। ফজরের আজান শুনে সুব্রতার ঘুম ভাঙে। চোখ মেলতেই দেখে একজোড়া হাত তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে নিজের সাথে। পাশে তাকাতেই সাইরের ঘুমন্ত মুখটা চোখে পড়ে তার। একটা ছেলেকে যে ঘুমন্ত অবস্থায় এতটা কিউট লাগতে পারে তা সে নিজ চোখে না দেখলে বিশ্বাসই করত না। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকতে থাকতে খেয়াল হয় দ্রুত নামাজ পড়তে হবে, নয়তো ওয়াক্ত শেষ হয়ে যাবে। কিন্তু সাইরের বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করতে চাইলে সে ব্যর্থ হয়। তার নড়াচড়ায় সাইরের ঘুম ভেঙে যায়। সে বিরক্ত কণ্ঠে বলে, কি সমস্যা? এমন ধস্তাধস্তি করছিস কেন? ফজরের আজান দিয়েছে, নামাজ পড়তে হবে। তো আমাকে দেখা যেত না? এমন ভাবে ছুটাছুটি করার মানে আছে? তুমি তো ঘুমাচ্ছিলে, তাই বিরক্ত করতে চাইনি। তার কথা শুনে সাইর তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে। এই মাথামোটাকে কতবার বলতে হবে তার সাথে স্বাভাবিক হতে আল্লাহ জানে। সে ঘুমাচ্ছিল তাই বলে নামাজ পড়তেও উঠত না নাকি? একে আর এসব বলে কাজ নাই। তাই সে তাকে ছেড়ে দিয়ে বলে, আচ্ছা যাও করে আয়। সুব্রতা করে, আসলে সাইর করে মসজিদে চলে যায় নামাজ পড়তে। সুব্রতা নামাজ শেষে আবার ঘুমিয়ে পড়ে। সাইর বাসায় এসে দেখে সুব্রতা ঘুমাচ্ছে। সে তার পাশে শুয়ে নীরবে পর্যবেক্ষণ করতে থাকে তার শুভ্রফুলকে। তার মায়াময়ীর মায়া অনেক। তাকে দেখতে দেখতেই সেও আবার তাকে নিজের বুকে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমায়। সকাল 8টার দিকে সুব্রতার ঘুম ভাঙলে সে দেখে সাইর এখনো তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে তার শ্যামরাজ এর দিকে। বেশ কিছুক্ষণ পর সাইর চোখ পিটপিট করে তাকায়। দেখতে পায় তার বেগম তাকে দুচোখ ভরে দেখছে। তাকে জেগে যেতে দেখে সুব্রতা বলে, ঘুম ভাঙলো তোমার? জলদি উঠো, অফিস আছে না? বলে ঘড়ির দিকে তাকালে দেখে 8টা বেজে পার হয়ে গেছে। এবার সে সাইরকে তাড়া দেয়, দ্রুত যাও, অনেক দেরি হয়ে গেছে। উঠো উঠো, ফ্রেশ হও। তাকে ব্যস্ত হতে দেখে সাইর বলে, আজ আমার অফিস নাই, আব্বুরা ছুটি দিয়েছে। কেন? জানি না। কি ভেবে যেন আবার বলে, আমার ছুটি থাকাতে অখুশি নাকি তুই? আরে না না, তা কেন হবে? তো জিজ্ঞেস করলি যে? আরে না এমনি। আচ্ছা। বলে আবার তাকে জড়িয়ে ঘুমাতে নিলি। সুব্রতা বলে, আরে কি করছো? তুমি ঘুমালে ঘুমাও, আমাকে ছাড়ো। কেন? কি সমস্যা? আমার ক্ষুধা লেগেছে, নিচে যাব। এই কথা শুনে সাইর সুব্রতাকে ছেড়ে দেয়। সাথে সে নিজেও উঠে বসে। সাইরের থেকে ছাড়া পেয়ে সুব্রতা দ্রুত গিয়ে ফ্রেশ হয়ে আসে। সে আসলে সাইর ফ্রেশ হতে যায়, আর সুব্রতা নিচে চলে যায়। সাইর নিচে এসে দেখে বড়দের খাওয়া প্রায় শেষ। সে নিজের জায়গায় বসলে সুব্রতা তার খাবার প্লেটে তুলে তাকে খেতে দেয়। সে মনে মনে বলে, আহা, কি ফিলিংস! সকালবেলা বউ নাস্তা তুলে দিচ্ছে। অনাকাঙ্ক্ষিত বিয়ে, ব্যাপারটা খুব একটা মন্দ না। এসব ভেবে সে মুচকি মুচকি হাসতে থাকে। তাকে এমন হাসতে আর কেউ না দেখলেও শুভ দেখে ফেলে। তাকে বা হাতে সামান্য গুঁতো দিয়ে বলে, কি হলো ভাই, এমন মিটিমিটি হাসো কেন? তার কথা শোনা মাত্র সাইরের হাসি বন্ধ হয়ে কাশি উঠে যায়। সকলে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে আসল ব্যাপারটা ধরতে পেরে শুভ মিটিমিটি হাসতে শুরু করে। কিছুক্ষণ পর সাইরের কাশি বন্ধ হলে সে শুভর দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। তার বিপরীতে শুভ একটা ইনোসেন্ট লুক দিয়ে দ্রুত খাওয়া শেষ করে সেখানে থেকে কেটে পড়ে। ধীরে ধীরে সবাই খাওয়া শেষ করে নিজ নিজ কাজে চলে যায়। সাবিত আর শুভ কলেজ আর ভার্সিটি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সারা নিজের ঘরে গিয়ে পড়তে বসে। সাইর নিজের ঘরে চলে যায়। সুব্রতা মা চাচিদের সাথে থেকে যায়। তাকে বসে থাকতে দেখে মারিসা আহমেদ বলেন, কি রে শুভ্র, ঘরে যাবি না? না, থাকি কিছুক্ষণ তোমাদের সাথে। তার কথা শুনে মিথিলা আহমেদ বলেন, আজ থাকতে হবে না। আজ সাইর আব্বা বাড়িতে আছে, ওকে সময় দে। আমাদের সাথে কালকেও থাকতে পারবি। মায়ের কাছে জামাইকে সময় দেওয়ার কথা শুনে বেচারি লজ্জা পায়। তবে মায়ের উপর কথা বলার সাধ্য কোন মহিষীর আছে তা সুব্রতার জানা নেই। তাই সে নিজেও কথা না বাড়িয়ে সম্মতি জানিয়ে সাইরের ঘরের দিকে চলে যায়। তাকে যেতে দেখে বাড়ির গিন্নিরা মহাখুশি। তাদের বুদ্ধিতেই তো আজ সাইরকে ছুটি দেওয়া হয়েছে। একে তো অনাকাঙ্ক্ষিত বিয়ে, তার উপর দুজনে একসাথে সময় না কাটালে মিল হবে কিভাবে? সেই জন্য তাদের এমন কাজ করা। যত দ্রুত ওরা মানিয়ে নিবে ততই ভালো। অন্যদিকে সাইর ঘরে এসে সুব্রতার জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছু সময় পার হলেও যখন সুব্রতা আসেন না তখন সে ঘর থেকে বের হতে চায়।
দরজায় আসলেই দেখতে পায় সুব্রতা আসছে। তা দেখে সে আবার ঘরে ঢুকে যায়। কোথায় ছিলি এতক্ষণ? নিচে। কেন? না এমনি। আচ্ছা, বলে সুব্রতা বিছানায় গিয়ে বসে। সাইর ঘরের দরজা হালকা বেরিয়ে দিয়ে তার পাশে এসে বসে। বেশ কিছু সময় পার হলেও দুজনে চুপচাপ। কারো মুখে কোনো কথা নাই। আসলে কি বলবে বুঝতে পারছে না কেউ। শেষমেশ সাইর মুখ খোলে। বিকেলে বাইরে যাবি? কোথায়? বিয়ের পর তো তোর জন্য কিছু কেনা হয়নি। তো টুকটাক শপিং করব আর আশেপাশে একটু ঘুরে আসবো। তার কথাটা সুব্রতার বেশ মনে ধরে। কি যেন ভেবে সে বলে, বাইকে যাবা? তুই যেতে চাস? সুব্রতা উপর নিচ মাথা নেড়ে বোঝায় সে বাইকে যেতে চায়। তার উত্তরে সাইর মুচকি হেসে বলে, বেশ। বেগম সাহেবা যখন বলেছে তখন তার হুকুমই শিরোধার্য। তার কথায় সুব্রতাও হেসে ফেলে। আসলে সুব্রতার শুভর সাথে বাইকে উঠলেও কখনো সাইরের সাথে তার বাইকে ওঠা হয়নি। এমনিতেই সে বাসা থেকে কম বের হয়, তার উপর সাইর আর সুব্রতার ভার্সিটি ও কলেজ বিপরীত দিকে, তো তার সাথে বাইকে যাওয়ার সুযোগ হয়নি কখনো। দুপুরে সকলে নামাজ শেষে খাবার খেয়ে যে যার ঘরে চলে যায়। এবার সাইরের সাথে সাথেই সুব্রতা চলে এসেছে। ঘরে এসে দেখে তার ফোন বাজছে। রাহা কল করেছে। রিসিভ করলে ওপাশ থেকে বলতে শোনা যায়, আসসালামু আলাইকুম দোস্ত। ও আলাইকুমুসসালাম। শোন না, আমি আজকে আসতে পারবো না তোদের ওখানে। আমার বাসায় খালাতো ভাই বোনরা সবাই এসেছে। পরশু আসবো কেমন? আচ্ছা, সমস্যা নাই। ওদের সময় দে। আচ্ছা। আমার ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তারে বলে দিও আমার ট্রিট চাই কিন্তু। ফ্রিতে তোরে ভাবি মানব না। তার কথায় সুব্রতা আলতো হেসে বলে, আচ্ছা বলে দিব। থাক তাহলে পরে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। কথা শেষে সে ফোনটা বিছানার এক পাশে রেখে পাশে তাকালে দেখে সাইর তার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে। সে মনে মনে ভাবে, কি হলো ব্যাপারটা? জামাই আমার উপর ক্রাশ খাইলো নাকি? ঈশ্বর কি লজ্জা! এসব ভেবে সে অধিক লাজে লজ্জিত হতে থাকে। এদিকে সাইরের কোনো হেলদোল নাই। সে তার শুভ্রফুল কে অবলোকন করতে ব্যস্ত। অনেকক্ষণ এমন চলতে থাকলে সুব্রতা সাইরকে জিজ্ঞেস করে, কি দেখছো এভাবে? আমার শুভ্রফুলকে। তার কথায় সুব্রতার লজ্জার পরিমাণ যেন আরো বেড়ে যায়। আর তার জন্য দেওয়া সাইরের মুখে শুভ্রফুল নামটা শুনে সে বুঝে তার সাম্রাজ্য তাকে ভালোবাসতে শুরু করেছে। তার ভীষণ ভালো লাগে। তবে বেশ কিছুদিন হয়ে গেল এসব বিয়ে শাদির চক্করে সাইরের সাথে ঝগড়া করা হয় না। তাই ভেবে সে সাইরকে বলে, বড় ভাইয়া। তার মুখে ভাইয়া ডাক শুনে বেচারা সাইরের এতক্ষণ এর সকল অনুভূতি শুকিয়ে আমসত্ব হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে সুব্রতাকে বলে, কি বললি আবার বল। ওগো শুনছো ও? বলেই দাঁত কেলাইতে থাকে। তবে সাইরের সুন্দর মুডের তেনা তেনা হয়ে যাওয়ায় এই সুমধুর ডাকটাও তার কাছে বিষের মতো লাগে। সে সুব্রতার দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভাই লাগি তোর। সুব্রতা প্রথমে উপর নিচ মাথা নাড়ালেও যখন দেখে সাইর তার একদম কাছে চলে এসেছে তখন চোখ মুখ খিচে বন্ধ করে দুপাশে মাথা নাড়ায়, মানে সে লাগে না তার ভাইয়া। তার কাজকর্ম দেখে সাইর নীরবে হাসতে থাকে আর সুব্রতার থেকে একটু দূরে সরে যায়। সামনে কারো অস্তিত্ব অনুভব না করতে পেরে চোখ খুলে দেখে সাইর তার থেকে একটু দূরে দাঁড়িয়ে হাসছে। সুব্রতাকে চোখ খুলতে দেখে দ্রুত সুব্রতার দিকে এগিয়ে তার কপালে একটা চুমু দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সে। এদিকে সুব্রতা হা হয়ে চেয়ে থাকে দরজার দিকে। ভাবতে থাকে, কি হলো এটা? ইসস কি লজ্জা! বিকালবেলা সুব্রতা বোরকা ও হিজাব পরে বিছানায় বসে আছে। সাইড ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছে। তার পরনে নেভি ব্লু জিন্স সাথে ব্ল্যাক শার্ট। সুব্রতা দুপুরের ঘটনাটি মনে পড়লেই লজ্জায় মুছে যাচ্ছে। সাইর আয়নায় তা দেখে মিটিমিটি হাসছে। দুজনে একদম তৈরি হয়ে নিচে নামলে মারিসা আহমেদ তাদের দেখে জিজ্ঞেস করেন, কি রে মিয়া বিবি, একদম রেডি শেডি হয়ে কই যাস? তার প্রত্যুত্তরে সাইর বলে, একটু বাইরে যাচ্ছি। ওর কিছু নতুন হিজাব আর বোরকা কিনা লাগবে, ওইসবই কিনবো। আচ্ছা। সাবধানে যাস। আচ্ছা। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। তারা দুজন বাড়ি থেকে বের হয়ে যায়। সুব্রতাকে দাঁড়াতে বলে সাইর বাইক বের করতে যায়। বাইক নিয়ে সুব্রতার সামনে আসলে সুব্রতা উঠে বসে। শক্ত করে ধর। পড়ে গেলে কিন্তু আমার দোষ দিতে পারবি না। তা শুনে সুব্রতা সাইরের কাঁধ ধরে বসলে সাইর বাইক স্টার্ট দেয়। তারা দুজনেও বেরিয়ে শপিং মলের উদ্দেশ্যে। সুব্রতা ও সারার জন্য বেশ কিছু বোরকা, হিজাব, কুর্তা পাজামা কিনে সাইর শাড়ির দোকানের দিকে যেতে থাকলে সুব্রতা বলে, ওদিকে কোথায় যাচ্ছ? শাড়ির দোকান? কেন? কেন মানে? মানে আমি তো শাড়ি পরি না, তাহলে শাড়ির দোকান কেন যাচ্ছ? আম্মুদের জন্য শাড়ি নিব।
ও ও আচ্ছা। হুম, চল এবার, বলে তারা শাড়ির দোকানে যায়। মায়েদের জন্য 3টি শাড়ি পছন্দ করে কিনে নেয়। এর মধ্যে সুব্রতার জন্য 2টো শাড়ি কিনে নেয়। সবকিছু কিনে নিয়ে শুভ, সাবিত ও নিজের জন্য সে কিছু শার্ট ও গেঞ্জি এবং দাদা ও বাবাদের জন্য 4টা পাঞ্জাবি কিনে নেয়। শপিং শেষে পাশের একটা লেকের ধারে গিয়ে বসে। জায়গাটি ভীষণ সুন্দর। আশেপাশে বাচ্চারা খেলছে, বড়রা গল্পে মশগুল। টলমলে পানি ও সবুজ প্রকৃতির সৌন্দর্য বেশ লাগে সুব্রতার কাছে। তখনই সাইর তাকে বলে, কিছু খাবি? মম। হুমুন উইয়ে ওখানে ভুট্টা পুড়িয়ে বিক্রি করছে, একটা এনে দাও। আচ্ছা বসো, আমি আনছি। এই বলে সে ভুট্টা কিনতে যায়। কিছুক্ষণ পর একটি ভুট্টা নিয়ে আসে। তা দেখে সুব্রতা বলে, একটা কেন নিয়ে আসলা? তুমি খাবা না? তুই ভাগ দিবি না? আমার খাওয়ার জিনিস খাবা, খাইলে সমস্যা। না, নাও, বলে এক কামড় নিজে খেয়ে সাইরের দিকে বাড়িয়ে দেয়। সাইর মুচকি হেসে ভুট্টায় কামড় দেয়। কথা বলতে বলতে সুব্রতা তা খাওয়া শেষ করলে দুজনে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়ি পৌঁছে সবাইকে যার যার জন্য কিনে আনা পোশাক দিয়ে তারা ঘরে চলে যায়। ঘরে গিয়ে সুব্রতা নিজের ও সাইরের জন্য আনা পোশাকগুলো আলমারিতে তুলে রাখতে গিয়ে দেখে একটা ব্যাগ বেশি আছে। ভেতরে দেখে 2টো শাড়ি রাখা আছে। তা দেখে সে সাইরকে বলে, এগুলা কার? আমার বউয়ের। আরেকটা বিয়ে করেছ? তার এমন কথা শুনে সাইর বলে, এমন কেন মনে হলো? একটা বউ সামলাতে পারি না, আবার আরেকটা বিয়ে করা বিলাসিতা। হো, আমি তো বললাম শাড়ি পরি না তো কিনছো কেন? আমার বউ পরবে তাই। তোমার শাড়ি তুমিই পরো। এই বলে সে আলমারিতে সব তুলে রেখে দেয়। এদিকে সাইর মনে মনে বলে, জি না ম্যাডাম, শাড়ি তো আপনিই পরবেন। আর যেদিন পরবেন সেদিন আমার মনের কোথাও জানতে পারবেন। রাতে সকলে খাবার খেতে আসলে মমতা আহমেদ সবাইকে বলেন, সাইরের খালাতো ভাই সজীব আছে না, ওর সামনে ইউপিএসসির পরীক্ষা, তাই ও আর ওর এক বন্ধু ঢাকায় আসতো। আত্মীয়ের বাড়ি থাকতে হোটেলে থাকা কেমন দেখায়, তাই ওদের এখানে আসতে বলেছে। কারো কি কোনো আপত্তি আছে? তার কথায় সকলেই একমত পোষণ করে। সাজিদ আহমেদ বলেন, আরে আপত্তি কেন থাকবে? এটা তোমার বাড়ি। তোমার বাড়িতে তোমার বোনের ছেলে আসবে, সেটা তো ভালো কথা। তার কথায় সবাই হাসে। পরিবার তো এমনই হওয়া উচিত যেখানে সকল সদস্য সমান মর্যাদা পাবে। বাড়ির বউরা মেয়েদের মতো যত্ন ও স্নেহ পাবে। ঈশ্বর সমাজের প্রতিটা পরিবার যদি আহমেদ পরিবারের মতো হতো, কি ভীষণ সুন্দরী না হতো আমাদের সমাজ। খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে চলে যায়। নামাজ পড়ে সকলেই ঘুমানোর প্রস্তুতি নেয়। সুব্রতা বিছানায় বসলে সাইর তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আরে ছাড়ো আমায়। কি সমস্যা? আমি একটু পরে ঘুমাবো। কেন? ঘুম আসছে না? সকালে অফিস আছে, দেরিতে ঘুমাতে পারবো না। তো ঘুমা এখন। তুমি ঘুমাও। আমার কিছু নাই, আমি ঘুমাবো না। বউ ছাড়া ঘুম আসে না। এতদিন তো বউ ছিল না, কেমনে ঘুমাইছিলা? তখন সেটা অভ্যাস ছিল। এখন বউকে জড়িয়ে না ধরলে ঘুম আসবে না। একদিনে তোমার অভ্যাস পরিবর্তন হয়ে গেল। ঘুম এখন, বেশি কথা না বলে ঘুমা। এই বলে সুব্রতার কপালে একটা চুমু দিয়ে চোখ বন্ধ করে নেয়। সুব্রতাও আর কোনো কথা না বলে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। চলবে।